আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা পড়তেছি হচ্ছে অধ্যায় 11 জীবের প্রজনন। এই অধ্যায়টার উপর হচ্ছে প্রথমে আমরা 4টা লেকচার পড়েছি, যেগুলো ছিল বেসিক লেকচার, এবং লেকচার 5-এ আমরা টোটাল অধ্যায়টা দাগিয়ে দিয়েছি কোথায় কোথায় থেকে এমসিকিউ হয়। আজকে হচ্ছে লেকচার 6। আজকে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি এই যে কয়টা এমসিকিউ তোমাকে দেখানো হবে, এই কয়টা এমসিকিউ তুমি যদি বুঝে নিজে নিজে সলিউশন করতে যদি পারো, তাহলে এই অধ্যায় এমসিকিউ নিয়ে আর তোমার কোনো টেনশন থাকবে না। এর ভিতরেই এমসিকিউ যেভাবে ঘুরিয়ে আসুক সেভাবে তুমি কমন পাবা ইনশাল্লাহ। তো এমসিকিউ কিভাবে পড়তে হয় সেটা আমি প্রত্যেকটা লেকচার আমি তোমাদের দেখাই যে এভাবে এমসিকিউ পড়বা। এমসিকিউ অবশ্যই গাইডের উত্তর দেখে দেখে পড়া যাবে না। এমসিকিউ মূল যে বই আছে, মেইন বই, বোর্ড বই, এই বোর্ড বইয়ের রিডিং পড়ে পড়ে উত্তরগুলো বের করতে হবে। এটা হচ্ছে এমসিকিউতে ভালো করার সবচেয়ে ভালো পদ্ধতি। তুমি যদি গাইডের উত্তর দেখে দেখে এমসিকিউ পড়ো, 1000 এমসিকিউ পড়লেও কোনো লাভ হবে না। বাট তুমি যদি নিজে নিজে উত্তরগুলো বের করো, জাস্ট একটা অধ্যায় থেকে যদি 100টা এমসিকিউ বের করতে পারো নিজে নিজে উত্তর, তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সো আমরা দেরি না করে শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? দেখো কতগুলা বোর্ডের মধ্যে এটা আসছে। তাহলে আমরা এই যে জবা, মটর, শিমুল এগুলা পরে আসি। বহুগুচ্ছ পুংস্তবককে এটা আমরা পড়ছিলাম কি পুংস্তবকের যে পুংকেশর আছে, পুংকেশর হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। এই যে পুংকেশর, এই যেরকম এটা হচ্ছে পুংকেশর, এটা হলো পরাগধানী বা পরাগথলি, আর এটা হচ্ছে পরাগদণ্ড। এই পরাগদণ্ডের ওপর ভিত্তি করে যদি একাধিক পুংকেশর থাকে, তাহলে পরাগদণ্ডের ওপর ভিত্তি করে হচ্ছে পুংস্তবকগুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। যদি একটা গুচ্ছে থাকে তাহলে সেটা হচ্ছে এক গুচ্ছ পুংস্তবক, আর যদি 2টা গুচ্ছে থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিগুচ্ছ পুংস্তবক, আর যদি যদি বহুগুচ্ছে থাকে তাহলে সেটা হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক। এই যে কোশ্চেনটা এখান থেকে হয়েছে যে কোনটা হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক। তাইলে আমরা যে বই দাগায় দিছিলাম, আমরা একটু সেটার দিকে লক্ষ্য করি যে আমরা যে বই দাগায় দিলাম সেটার কি খবর, সেখান থেকে কি কমন পড়লো কি পড়লো না। তাহলে হচ্ছে আমরা এখন দেখব যে এই যে পুংস্তবকগুলা কোথায় এটা পড়ছিলাম। আমরা এটা পড়ছিলাম হলো এই যেখানের মধ্যে, এই যে দেখো পুংস্তবক। আমরা যখন বই দাগায় দিছিলাম ভালো করে পড়ছিলাম, দেখো একটু ভালোভাবে খেয়াল করো। এই যে দেখো, এই যে একগুচ্ছ পুংস্তবক, একগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হলো জবা, দ্বিগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হলো মটর, আর বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে শিমুল। এই যে দাগানো একবার প্রথম, এই যে আমরা যেভাবে দাগাইছি আলহামদুলিল্লাহ কমন পড়ছে। সো এই যে দাগানো বইটা ফলো করবা এবং হচ্ছে নিজে নিজে উত্তরগুলা বের করার চেষ্টা করবা। তাহলে আমরা বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ পাইলাম কি? শিমুল। ওকে, ফাইন। আমরা হচ্ছে এখন তাইলে এখানে যাচ্ছি। তাহলে বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে কি? আমার অপশন দেখো এখানে কি কি আছে। অপশন আছে হচ্ছে জবা, মটর, শিমুল। তার মানে আমার উত্তর হচ্ছে কি? এই যে সঠিক উত্তর হচ্ছে কি? শিমুল। তাহলে জবা হচ্ছে কি? জবা হচ্ছে কি একগুচ্ছ, জবা হচ্ছে একগুচ্ছ। মটর হচ্ছে কি? দ্বিগুচ্ছ, মটর হচ্ছে দ্বিগুচ্ছ। শিমুল হচ্ছে বহুগুচ্ছ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি দললগ্ন পুংস্তবক? কোনটি দললগ্ন পুংস্তবক? তো মটর আমরা দেখলাম সেটা হচ্ছে বহুগুচ্ছ, দ্বিগুচ্ছ। মটর হচ্ছে দ্বিগুচ্ছ। তারপর হচ্ছে জবা হচ্ছে একগুচ্ছ পুংস্তবক। তারপরে শিমুল হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক, তাই তো? বহুগুচ্ছ পুংস্তবক। তাইলে হচ্ছে শিমুল হচ্ছে কি? বহুগুচ্ছ। তাহলে বাদ থাকলো কি? বাদ থাকলো ধুতুরা, অতএব সঠিক উত্তর হলো ধুতুরা, তাই তো? কিন্তু কথা হচ্ছে যে ধুতুরা হচ্ছে ওই যে পরাগধানীর ওপর ভিত্তি করে, যদি পরাগধানীগুলো যুক্ত অবস্থায় থাকে যুক্তধানী, আর যদি আলাদা আলাদা থাকে সেই ক্ষেত্রে দলের সাথে যুক্ত থাকে, তখন সেটাকে দললগ্ন পুংস্তবক বলা হয়।
তো দললগ্ন পুংস্তবকের উদাহরণ দেখবো আমাদের দাগানো আছে, সেখানে হচ্ছে কি ধুতুরা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিচের কোন ফলটির গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত থাকে? গর্ভমুণ্ড আঠালো থাকবে এবং শাখান্বিত থাকবে, একটু ভালো করে খেয়াল করো। গর্ভমুণ্ড আঠালো ও শাখান্বিত, গর্ভমুণ্ড আঠালো ও শাখান্বিত, এই বিষয়টা যদি একটু ভালো করে দেখো তাহলে হচ্ছে, দেখো আমরা একটু দেখি যে গর্ভমুণ্ড আঠালো ও শাখান্বিত এটা কোথায় আছে। আমরা যদি ওই যে পরাগায়নের মাধ্যমগুলাতে যাই, যে পরাগায়নের মাধ্যম গর্ভমুণ্ড বায়ু পরাগী ফুলের মধ্যে গিয়ে দেখো, এই যে আমাদের দাগানো আছে, এই যে গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত। তাইলে গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত কি? বায়ু পরাগী ফুলের মধ্যে। বায়ু পরাগী ফুলের উদাহরণ কি? ধান। দেখছো? আলহামদুলিল্লাহ। সো কমন না পড়ে যাবে কোথায়? এই যে গর্ভমুণ্ড আঠালো শাখান্বিত কোনটা? তাহলে এই যে বায়ু পরাগী ফুল, এই যে ধান। এখানে কদম হচ্ছে প্রাণী পরাগী ফুল। কদম কি? প্রাণী পরাগী ফুল। তারপর সরিষা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল। জবা বায়ু পরাগীও হইতে পারে, পতঙ্গ উভয় হইতে পারে। তো জবা এটা মূল বিষয় এখানে আসলে না। তাহলে যে আমরা উত্তর পেয়ে গেছি, আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে ধান। সো এইভাবে পড়বা তোমরা, ঠিক আছে? এই যে দেখো, কোন প্রাণীটিতে অন্তঃনিষেক ঘটে? তা আমরা জানি যত মাছ আছে সব মাছের মধ্যে বহির্নিষেক ঘটে, তবে একটা মাছ হচ্ছে কি ব্যতিক্রম, হাঙরের মধ্যে কি অন্তঃনিষেক ঘটে। তাহলে এই যে হাঙরের মধ্যে যে অন্তঃনিষেক ঘটে, তো এইটা এই যে দেখো যেমন ধরো তুমি এটা পারতেছো না, এই যে দেখো হাঙরের মধ্যে যে অন্তঃনিষেক ঘটে, এটা আমাদের কত সুন্দর করে আমরা দাগায় দিছি, এটা আমাদের দাগানো আছে। প্রাণীর প্রজননের মধ্যে যাও, এই যে প্রাণীর প্রজনন, এই যে নিষেকের ভিতরে এই যে বহির্নিষেকের মধ্যে এই যে দেখো বহির্নিষেক, বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ প্রভৃতির মধ্যে বহির্নিষেক হয়, তবে এর ব্যতিক্রম রয়েছে। যেমন হাঙর, মানে কি হাঙর হলো বহির্নিষেকের ব্যতিক্রম, মানে কি হাঙরের মধ্যে কি হয়? অন্তঃনিষেক ঘটে। এই যে হাঙর দাগানো আছে, এবং হচ্ছে এটা আরো বেশি করে রং দিয়ে দিছি, বলছি যে এটা থেকে প্রশ্ন আসে বেশি। কমন পড়ছে? আলহামদুলিল্লাহ। তাইলে দেখো এই যে আমাদের কিন্তু এই যে তাইলে হচ্ছে এখানে কি বলছে? কোন প্রাণীটিতে অন্তঃনিষেক ঘটে? তাহলে কার ভিতরে? এই যে হাঙর। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। চিত্রের অংশটি নিষেকের পর পরিণতি ব্যাখ্যা করো। আচ্ছা, চিত্রের অংশটি নিষেকের পর পরিণতি হয়, কি হয়? চিত্র অংশটা আমরা দেখি। চিত্র হচ্ছে, একটা চিত্র হলো এক্স, এখানে চিত্র হচ্ছে এম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, পি হচ্ছে ডিম্বাণু, এন হচ্ছে পুংগেমেটোফাইট। আচ্ছা, চিত্রের অংশটির নিষেকের পর পরিণতি হয়, এখানে তো একটু ভুল করছে। এখানে এক্স্যাক্টলি চিত্রের কোন অংশটা এটা তো বলতে হবে, যে চিত্রের এম, এন না পি কোনটার কথা বলছে, এটা তো বলতে হবে, নইলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, এটা না বলুক, সমস্যা নাই, আমরা এটা কোশ্চেন বানায় নিচ্ছি। যেমন ধরো এটা আমার টাইপিস্ট মিস করছে আর কি, এখানে যে কোনো একটা জিনিস ছিল, হয় এম ছিল, নাহলে পি ছিল, নাহলে এন ছিল, এই টাইপের কোনো একটা ছিল। যে চিত্রের অংশটি কোনটা, এম অংশটি, এন অংশটি, এখন এটা আমরা ক্লিয়ার করি। ধরো এই চিত্রটা হচ্ছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে একটা, এই যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি যে আমরা পড়ছিলাম, মাঝখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে হলো 3টা প্রতিপাদ কোষ, এই যে মাঝখানে বড় যে নিউক্লিয়াস এটা হচ্ছে ডিম্বাণু, দুই পাশে 2টা সহকারী কোষ। তো এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, ডিম্বাণু হচ্ছে পি। তার মানে এম হলো সেকেন্ডারি নিউক্লিয়াস, পি হচ্ছে ডিম্বাণু। আচ্ছা, তা আমরা জানি যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে নিষেক যখন হয়, এন হচ্ছে পুংগ্যামেট যখন আসে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে
তখন 3টা ট্রিপ্লয়েড কোষ একত্রিত হয়, ত্রিমিলন সংগঠিত হয়। কি হয়? ত্রিমিলন হয়। তো যখন ত্রিমিলন হবে তখন এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে শস্য কোষের তৈরি হবে। শস্য কোষের তৈরি হবে, 3N বিশিষ্ট শস্য কোষের তৈরি হবে। এবং এখানে আরেকটা পুং গ্যামেট এখানে এসে এই যে ডিম্বাণুর সাথে জাইগোট গঠন করবে। তাহলে ডিম্বাণুর সাথে কি গঠন করবে? জাইগোট। জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ হচ্ছে কি 2N বিশিষ্ট জাইগোট তৈরি হবে। এখান থেকে পরবর্তীতে ভ্রূণ থেকে বীজ হবে, নতুন আরেকটা উদ্ভিদ হবে। তাহলে আমার যদি বলে যে চিত্রের অংশটি, চিত্রের কি অংশটি? যদি বলে এম অংশটা, যদি এম এর কথা বলে, এম, তাই এম যদি হয় তাহলে সেটা শস্যকোষে পরিণত হবে। যদি এম হয় তাহলে শস্যকোষ হবে। আর যদি যদি চিত্রের যে অংশটা বলে পি অংশটা, যদি পি হয় তাহলে পি কি হবে? পি হচ্ছে ডিম্বাণু। পি হচ্ছে ডিম্বাণু। তাহলে ডিম্বাণু কিসে পরিণত হবে? জাইগোটে পরিণত হবে। তো এটা আমাকে কোশ্চেনের মধ্যে ক্লিয়ার করতে হবে যে কোন অংশটার কথা বলছে, যে এটা এম বলছে এক্স্যাক্টলি না পি বলছে। যদি এম হয় তাহলে হবে শস্যকোষ, যদি পি মানে ডিম্বাণুর কথা বলে তাহলে সেটা হবে জাইগোট। ওকে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের সেম চিত্রটাই, যেহেতু উদ্দীপকের মধ্যে একটা চিত্র দিয়ে দুইটা কোশ্চেন দেয় যে নিচের দুইটা কোশ্চেন আনসার করো। সেম এটা হলো উদ্দীপক আর এটা হলো চিত্র। বলছে চিত্র এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে, চিত্র এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে। তো চিত্র এক্স হচ্ছে কি? এটা স্ত্রী, এটা হলো গর্ভাশয়, এটা একটা স্ত্রী স্তবক, আর এটা হলো পরাগরেণু, পরাগরেণু, ঠিক আছে? এটা হলো গর্ভাশয়। তো আচ্ছা, এম ও এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। তাহলে জাস্ট আমরা যদি এম ও এনটা আমরা যদি এখান থেকেই, আচ্ছা এখানে আবার আঁকি, সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে আমার এটা ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হলো এম, এখানে ছিল ডিম্বাণু, এটা ছিল হচ্ছে পি, এটা ছিল হচ্ছে পি। তাহলে এম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, পি হচ্ছে ডিম্বাণু, আর এখানে এন যেটা, এই যে পরাগরেণু আসছে, পরাগরেণু থেকে এই যে দুইটা পুং গ্যামেট আসছে বা পুং জনন কোষ আসছে, দুইটা পুং জনন। এই যে এন হচ্ছে কি? এন হচ্ছে পুং জনন কোষ, তাই তো? তার এম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, পি হচ্ছে ডিম্বাণু, এন হচ্ছে পুং জনন কোষ, তাই তো? ওকে, এখন বলছে এম ও এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। এই যে এম এবং এন, তাহলে যখন যায়, এই যে কি বললাম, একটা পুং জনন কোষ, একটা পুং জনন কোষ বা হচ্ছে পুং গ্যামেট, একটা পুং গ্যামেট এই যেখানে যাবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড কোষ তৈরি করবে, যেটা শস্য তৈরি করবে, তাই তো? এখান থেকে শস্য তৈরি হবে। তাহলে এম ও এন মিলিত হয়ে, এম ও এন তার মানে সেকেন্ডারি নিউক্লিয়াস ও পুং গ্যামেট মিলিত হয়ে শস্যকোষ তৈরি করবে। এক নাম্বারটা সঠিক। এক নাম্বারটা কি সঠিক? এম ও পি এর সাথে এন মিলনের দ্বারা দ্বিনিষেক ঘটে। এম এবং পি, এম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, পি হচ্ছে ডিম্বাণু, এর সাথে এন মিলিত হয়ে, এন মানে পুং গ্যামেট মিলিত হয়ে এখানে একটা নিষেক হয়। আমরা জানি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এখানে একটা নিষেক হয়, শস্যকোষ তৈরি হয়। এখানে একটা এই পুং গ্যামেট যায়, এখানে ডিম্বাণুর সাথে একটা নিষেক হয়, হয়ে এখানে জাইগোট তৈরি হয়। সবসময় সপুষ্পক উদ্ভিদের মধ্যে দুইটা নিষেক ঘটে, একটা দিয়ে শস্য তৈরি হয় আর একটা দিয়ে জাইগোট বা ভ্রূণ তৈরি হয়। তাহলে কয়টা নিষেক ঘটে? দুইটা নিষেক ঘটে। এই জন্য এই পদ্ধতিটাকে কি বলে? দ্বিনিষেক বলা হয়। তার মানে এম এবং পি এন এর সাথে দ্বিনিষেক করে, যে এটা সঠিক। একটাতে শস্যকোষ তৈরি হয় আর একটাতে জাইগোট তৈরি হয়। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শস্যকোষ তৈরি হয়, ডিম্বাণুর সাথে জাইগোট তৈরি হয়। অতএব এটা সঠিক। এম ও পি এর সাথে এন মিলিত হয়ে দ্বিনিষেক ঘটে, জি এটা সঠিক। একও পাইলাম সঠিক, দুইও পাইলাম সঠিক। এখন আসা যাক 3। পি ও এন মিলিত হলে চারা গাছ হতে পারে। আচ্ছা, পি ও এন মিলিত হলে চারা গাছ হতে পারে। পি ও এন, এই যে পি এবং এন মিলিত হলে, তাহলে এন হচ্ছে কি? এন হচ্ছে পুং গ্যামেট আর পি হচ্ছে কি? ডিম্বাণু। তাহলে এন হচ্ছে পুং গ্যামেট আর পি হচ্ছে ডিম্বাণু। তার পুং গ্যামেটের সাথে ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হবে, জাইগোট থেকে ভ্রূণ হবে, ওই ভ্রূণ থেকে একটা বীজের সৃষ্টি হবে, তাই তো? এবং বীজ থেকে নতুন আর একটা চারা গাছ হবে। ভ্রূণ মানে কি? বীজের যে মূল জীবন, তো বীজ থেকেই তো চারা গাছ হয়। তাহলে পি এবং এন মিলিত হলে, তাহলে পি মানে ডিম্বাণু এবং এন মানে পুং গ্যামেট মিলিত হলে জাইগোট গঠিত হবে, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ থেকে কি হবে? চারা গাছ হতে পারে, জি। তার মানে 3ও সঠিক। তাহলে হচ্ছে আমার সঠিক উত্তর কি? 1, 2 এবং 3।
1 2 3 আমার হচ্ছে 3টাই সঠিক। বুঝাইতে পারছি? আশা করি ক্লিয়ার হয়েছে। সিম্পল জিনিস, অত আমার কোনো কিছু না। এই যেভাবে জাস্ট বুঝে বুঝে সলিউশন করতে হবে, উত্তর দেখে দেখে মুখস্থ করে কোনো লাভ নাই। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। একটু আগে আমরা দেখলাম বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি থাকে। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি থাকে? এই যে গর্ভমুণ্ডা আঠালো শাখান্বিত, এটা একটু আগে দেখলাম, আর আমরা পিডিএফে যাচ্ছি না, দাগানো আছে গর্ভমুণ্ডা আঠালো শাখান্বিত, একটু আগে আমরা দেখলাম। এবং হচ্ছে বায়ু পরাগী ফুল হালকা এবং মধুগ্রন্থিবিহীন হয়। ফুলগুলো হালকা কেন হয়? বায়ু পরাগে যেহেতু পরাগায়নটা বাতাসের মাধ্যমে হবে, যাতে দ্রুত যেন ভাসতে পারে। ভারী হলে তো ভাসবে না, বাতাসে তো উড়ে যেতে পারবে না। এই জন্য বায়ু পরাগী ফুলগুলা কি হয়? হালকা হয়, যাতে বাতাসের মধ্যে ভাসতে পারে, উড়ে উড়ে যেন যেতে পারে। এই জন্য এরা কি হয়? হালকা হয়। মধুগ্রন্থিবিহীন হয়। যেগুলা পতঙ্গ পরাগী, যেগুলা পতঙ্গ, মৌমাছি, ভ্রমর, এগুলোর উপর নির্ভর, ওগুলো মধুগ্রন্থিযুক্ত হয়, যাতে ওই মধুর লুভে লুভে পতঙ্গ যেন যায়। কিন্তু এটা তো বাতাসের মাধ্যমে হবে, সো এদের মধুও দরকার নাই। তাহলে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য গর্ভমুণ্ডা আঠালো শাখান্বিত সঠিক। ফুলগুলো হালকা এবং মধুগ্রন্থিবিহীন, এটাও সঠিক। ফুলগুলো রঙিন ও মধুগ্রন্থি না, একটু আগে বললাম যে মধুগ্রন্থিবিহীন, যেহেতু এগুলা পতঙ্গকে আকৃষ্ট করার কোনো দরকার নাই, যে মধুর লোভে লোভে ভ্রমর আইব, দরকার নাই, কারণ এটা তো বাতাসের মাধ্যমে হবে। তার মানে ফুলগুলো রঙিনও হবে না, এগুলা রঙিন হয় না, বায়ু পরাগী ফুলগুলো রঙিন হয় না, মধুগ্রন্থিযুক্ত নয়, তার মানে এটা ভুল। 1 নাম্বারটা ভুল। তাহলে 1 নাম্বারটা যেখানে যেখানে আছে সেখানে বাদ। যেহেতু 1 নাম্বারটা ভুল, অতএব 1 নাম্বার কোথায় কোথায় আছে? 1 নাম্বার আছে হচ্ছে এটাতে, এটা বাদ। 1 নাম্বার আছে এখানে, এটা বাদ। 1 নাম্বার আছে এখানে, এটা বাদ। তাহলে সঠিক উত্তর অটোমেটিক 2 এবং 3। যেমন ধরো আমি দুইটা জানিই না, প্রথমটা আমি দেখলাম যে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য ফুলগুলো রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত না, আমি জানি যে মধুগ্রন্থিযুক্ত না, একটা জানি যে 1 নাম্বারটা হবে না শিওর। তো 1 নাম্বারটা হবে না শিওর, এই যে 1 নাম্বার জানা আছে বাদ দিয়ে দিলাম, আর বাকিটা না জানলেও আমি সঠিক উত্তর গ দিয়ে দিব। এটা হলো এই বহুপদী কোশ্চেনের একটা বিশেষ সুবিধা আছে। এরপরে দেখো অমরা। অমরা রিলেটেড কোশ্চেন কি? অমরা প্লাসেন্টা, গর্ভফুল। অমরা কি করে? অমরা অগ্নাশয়ের ন্যায় কাজ করে না, এটা না। অমরা দুইটা জিনিসের ন্যায় কাজ করে। একটা হলো অমরা একই সাথে কি করে? বৃক্কের মতো কাজ করে। অমরা কি করে? বৃক্কের মতো কাজ করে। আবার হচ্ছে অমরা কি করে? অমরা হচ্ছে ফুসফুসের মতো কাজ করে, ফুসফুসের মতো। তাহলে হচ্ছে অমরা একই সাথে ফুসফুসের মতো কাজ করে, একই সাথে বৃক্কের মতো কাজ করে। অগ্নাশয়ের ন্যায় কাজ করে না, প্লীহার ন্যায় কাজ করে না। প্লীহা হলো রক্ত তৈরি করে, অর্থাৎ প্লীহার মতো কাজ করে না। প্রসব বেদনা সৃষ্টি করে না, এটাও ভুল। অমর আসলে প্রসব বেদনা হ্রাস করে, প্রসব বেদনাটাকে হ্রাস করতে সাহায্য করে। এক ধরনের হরমোন তৈরি করে, হরমোন নিঃসরণ করে, যেটা প্রসব বেদনাকে হ্রাস করে। অতএব এই 3টা বই যেটা সঠিক, এই যে হরমোন তৈরি করে, প্রথম প্রসব বেদনাটাকে হ্রাস করে দেয়। সো অমরার মধ্যে এটা কিন্তু দাগানো আছে, আমরা কি একটু দেখবো? এটা যে আমরা দাগা দিছি, চলো লেটস স্টার্ট, আমরা একটু দেখে আসি। তো এখন হচ্ছে অমরার মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখো এই যে অমরা, এই যে অমরার দিকে দেখো, এই যে অমরা কি করে? গর্ভাবস্থা অমরা থেকে যে হরমোন নিঃসৃত হয়, অমরা কি করে? হরমোন নিঃসরণ করে, যেটা মাতৃদুগ্ধ করে, এবং এই যে মাতৃদুগ্ধ উৎপাদন করে এবং প্রসবকে সহজ করতে সাহায্য করে। তাহলে আমরা পাইলাম কি? অমরা কি করে? হরমোন নিঃসরণ করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে কত সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়? তোমাদের বলছিলাম যে অবশ্যই কি করতে হবে? অবশ্যই একটা কাজ করবা। সেই কাজটা কি? সেই কাজটা হলো যে এই যে তোমাদের ওই যে ভ্রূণের যে যখন ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের যে অনেকগুলা চিত্র দেওয়া আছে, আমি আর একটু দেখাই। অনেকগুলা যে চিত্র দেওয়া আছে ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের, এই চিত্রটা একেবারে সুন্দরভাবে মুখস্থ করতে হবে। এই যেটা যে 36 ঘন্টা পরে কি হয়, 72 ঘন্টা পরে কি হয়, 4 সপ্তাহ পরে কি হয়, 5 সপ্তাহ পরে, 8 সপ্তাহ পরে, 28 সপ্তাহ পরে, 38 সপ্তাহ পরে, এই যে স্টেপগুলো একেবারে মুখস্থ থাকবে। এখান থেকে কোশ্চেন আসছে, বলছে 4 সপ্তাহ পরে, এই যে 4 সপ্তাহ পরে ভ্রূণথলিগুলো ভ্রূণথলি তরলের মধ্যে ভাসতে থাকে। এ সময় হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়।
তাহলে 4 সপ্তাহ পরে কি হয়, হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়। তা আমার কোশ্চেনটা কি, এই যে কত সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন, এই যে হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়, কত সপ্তাহ পরে? 4 সপ্তাহ পরে। কত সপ্তাহ পরে? এই যে 4 সপ্তাহ পরে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয়? নিষেকের কত, এই কোশ্চেনটা একটু ভুল আছে। এটা হবে কত সপ্তাহ পর না, কত সপ্তাহের মধ্যে। কত সপ্তাহের মধ্যে মানে পূর্ণাঙ্গতা পাবে একবারে 12 সপ্তাহ যখন হয়ে যাবে, 12 সপ্তাহের মধ্যে এটি কি পাবে? অমরা পূর্ণাঙ্গতা পাবে। অমরা গঠিত হয় 4-5 দিনের মধ্যে। 4-5 দিনের মধ্যে অমরা গঠিত হয়। আর 12 সপ্তাহের পরে যা কি হয়, পূর্ণাঙ্গতা পায়। যেমন ধরো 12 সপ্তাহের পরে যে পূর্ণাঙ্গতা পায়, যেটা আমরা একটু দেখি, এই যে অমরাতে দেখো সুন্দর করে এই যে লেখা আছে এই যে অমরা, এই যে 4-5 দিনের মধ্যে সংস্থাপন হয়। অমরা সংস্থাপন হয় 4-5 দিনের মধ্যে। এবং এই যে নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়, এটা মনে রাখবা। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছে। একলিঙ্গ ফুল কোনটি? তো ফুল হচ্ছে কি, লিঙ্গের উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। একলিঙ্গ ফুল, উভয়লিঙ্গ ফুল, ক্লিপ ফুল। যদি পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, এগুলো হলো একলিঙ্গ ফুল। আর যে ফুলের মধ্যে একটা ফুল, যেমন জবার মধ্যে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, তার মানে হচ্ছে উভয়লিঙ্গ ফুল। আর যেই ফুলের মধ্যে পুংস্তবক নাই, স্ত্রীস্তবক নাই, সেটা হচ্ছে কি, ক্লিপ ফুল। ওকে, তাহলে একলিঙ্গ ফুল কোনটা? এখানে আছে হচ্ছে ঝিঙ্গা, জবা, মটর, ধান। তো মটর, ধান, জবা এগুলা একলিঙ্গ ফুল না। এই যে ঝিঙ্গা একলিঙ্গ ফুল হলো ঝিঙ্গা। কারণ হলো ঝিঙ্গা ফুলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদা হয়। ঝিঙ্গা, লাউ, কুমড়া এগুলো সবই একলিঙ্গ ফুল। তাহলে ঝিঙ্গা, তারপরে হচ্ছে কি লাউ, তারপর হচ্ছে কুমড়া। ঝিঙ্গা, লাউ, কুমড়া এগুলো সব কি একলিঙ্গ ফুল। ওকে, পরবর্তী, কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ এবং পরপরাগী? 2টা শর্ত এখানে দিয়ে দিছে। পরাগদণ্ড হলো বহুগুচ্ছ। তো বহুগুচ্ছ একটু আগে এটা আমরা পড়ছি, কমন পড়ছে আমাদের। বহুগুচ্ছ একটু আগে পড়ছি যে বহুগুচ্ছ হচ্ছে কি শিমুল হচ্ছে বহুগুচ্ছ। এবং শিমুলের যে পরাগায়ন, এটা হচ্ছে প্রাণীর মাধ্যমে হয়, এই জন্য প্রাণী পরাগী ফুলের মধ্যে পড়ে। তার মানে হচ্ছে প্রাণী একটা ফুল থেকে একটা গাছের মধ্যে থেকে আরেকটা গাছের মধ্যে পরপরাগী। এবং হচ্ছে বহুগুচ্ছ হলো শিমুল। ঠিক আছে, তো পরপরাগী সরিষা স্বপরাগায়ন ঘটে, ধুতুরা স্বপরাগায়ন ঘটে, শশার মধ্যে স্বপরাগায়ন ঘটে। তার মানে শিমুলই হচ্ছে সঠিক উত্তর। ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কোনটি? তো ফল এবং বীজ উৎপাদনের পূর্ব শর্ত আমরা যখন পরাগায়ন পড়ছি, জাস্ট একটু মনে করো, এই যে পরাগায়নটা জাস্ট থিঙ্ক করো। এই যে পরাগায়ন, তো পরাগায়নের মধ্যে কি ছিল? এই যে দেখো, এই যে এখানে কিন্তু ফুল লেখা ছিল, ফুল বানানটা ফুল হবে না, ফল হবে। পরাগায়ন হল ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। এই যে ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত, এটা কি? এই যে পরাগায়ন। তাহলে পরাগায়ন কি? ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। সিম্পলভাবে যদি আমরা চিন্তা করি, পরাগায়ন যদি না হয়, তাহলে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট কিন্তু একত্রিত হইতে পারবে না। আর যে একত্রিত না হয়, সেক্ষেত্রে নিষেকও হবে না, জাইগোটও তৈরি হবে না। জাইগোট তৈরি না হলে বীজও হবে না। বীজ যদি না হয়, আবার যদি জাইগোট গঠন না হয়, পুং গ্যামেট যদি না আসে, সেক্ষেত্রে গর্ভাশয় ফলেও পরিণত হবে না। তার মানে এই যে বীজ পাবো, আমি যে ফল পাবো, এটার পূর্ব শর্ত কি? একবার প্রথম শর্তই হচ্ছে কি? পরাগায়ন। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো, ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত হচ্ছে পরাগায়ন। আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে পুং গ্যামেট সৃষ্টির পূর্ব শর্ত কি? গ্যামেট সৃষ্টির পূর্ব শর্ত কি? গ্যামেট মানে কি? গ্যামেট মানে হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। পুং জনন কোষ বা স্ত্রী জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু, এটা সৃষ্টির পূর্ব শর্ত কি? এটা সৃষ্টির পূর্ব শর্ত হচ্ছে মিওসিস বিভাজন। কি বিভাজন? মিওসিস
বিভাজন। আচ্ছা, তাহলে আমরা পাইলাম দুইটা পূর্ব শর্ত পাইলাম। ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত হচ্ছে পরাগায়ন, আর গ্যামেট সৃষ্টির পূর্ব শর্ত হচ্ছে কি মিওসিস বিভাজন। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ সৃষ্টি করে? পরাগরেণুর জেনারেটিভ কোষ, এই যে জেনারেটিভ কোষ, দুইটা কোষ থাকে। আমরা যদি পরাগরেণুর গঠনটা দেখি তাহলে পরাগরেণুর গঠনটা হচ্ছে এরকম। পরাগরেণুর গঠনটা হচ্ছে এরকম। পরাগরেণুর ভিতরে দুইটা কোষ থাকে, একটা অপেক্ষাকৃত ছোট কোষ, এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জনন কোষ, জেনারেটিভ সেল। আর একটা হলো একটু বড় আকৃতির থাকে, টিউব সেল বা নালী নিউক্লিয়াস। তাহলে এই যে জেনারেটিভ সেল যেটা, এই যে এটা নালী নিউক্লিয়াস কি করে? নালী তৈরি করে। নালী নিউক্লিয়াস নালী তৈরি করে। এই পথ দ্বারা এই জনন নিউক্লিয়াস যায় এবং জনন নিউক্লিয়াসে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা পুং গ্যামেটের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে জেনারেটিভ কোষটি বিভাজিত কতটি পুং জনন কোষের সৃষ্টি হয়? এই যে মাইটোসিস বিভাজন হয় একটা থেকে দুইটা পুং জনন কোষের সৃষ্টি করে। কয়টা? দুইটা। তাহলে এই যে সঠিক উত্তর 2। পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুং জনন কোষের সৃষ্টি করে? 2টি। ওকে, পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? গর্ভযন্ত্রের মধ্যে কয়টা কোষ থাকে? গর্ভযন্ত্র কি? যেমন এই যে ডিম্বক যেটা, এখানে কি তাই ডিম্বাণু থাকে, দুই পাশে দুইটা সহকারী কোষ থাকে। এই যে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে থাকে হচ্ছে প্রতিবাদ কোষ। তাহলে এই যে মাঝখানে এখানে যেটা ডিম্বক রন্ধ্রের দিকে যেটা থাকে এটা ডিম্বাণু। ডিম্বাণু দুই পাশে দুটো সহকারী কোষ। এই ডিম্বাণু আর সহকারী কোষ মিলে এখানে যে তিনটা কোষ, এই তিনটা কোষকেই কি বলা হয়? গর্ভযন্ত্র বলা হয়। গর্ভযন্ত্র বলা হয়। তাহলে কি বলছে? গর্ভযন্ত্রে কয়টা কোষ থাকে? তাহলে একটা ডিম্বাণু দুই পাশে দুটো সহকারী কোষ, টোটাল হলো 3টা। তাহলে কয়টা কোষ থাকে? 3টা কোষ থাকে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিচের কোনটিতে বহির্নিষেক ঘটে? তো বহির্নিষেক কার মধ্যে? যত মাছ, ব্যাঙ এগুলোর মধ্যে বহির্নিষেক ঘটে। তো মানুষের মধ্যে অন্তর্নিষেক, পাখির মধ্যে অন্তর্নিষেক, হাঙর হলো ব্যতিক্রম যেটার মধ্যে অন্তর্নিষেক ঘটে। আর যত মাছ আছে, ব্যাঙ আছে, এর মধ্যে কি হয়? বহির্নিষেক ঘটে। তাহলে সঠিক উত্তর কি? ব্যাঙ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন হরমোন গলার স্বর পরিবর্তন করে? তো গলার স্বর এই যে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, এগুলো পিটুইটারি গ্রন্থি থেকে হয়, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন, কোনটা হবে? গলার স্বর পরিবর্তন করে। গলার স্বর সাধারণত ছেলেদের বেশি পরিবর্তন হয় আর কি, তো কিশোরকালের গিয়ে। তো এটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোনের কারণে হয়, যেটা হলো জনন গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন। তারপরে ওই টেস্টোস্টেরন নিঃসৃত হয়। তবে অ্যান্ড্রোজেনের কারণে হচ্ছে কি হয়? হরমোন নিঃসৃত হয়। যদি হচ্ছে অ্যান্ড্রোজেন যদি অপশনে না থাকে, টেস্টোস্টেরন যদি থাকে তাহলে টেস্টোস্টেরন হবে, কিন্তু অপশনে যদি অ্যান্ড্রোজেন থাকে তাহলে অ্যান্ড্রোজেন হবে। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠনমুখ ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কি বলা হয়? ব্লাস্টোসিস বলা হয়। তো ইমপ্লান্টেশন কি? ইমপ্লান্টেশন হবে না, কারণ ইমপ্লান্টেশন হলো যখন ভ্রূণটা মায়ের পেটের জরায়ুর সাথে যখন লেগে গেল, এটা হচ্ছে ইমপ্লান্টেশন। আবার হচ্ছে যখন এই যে ডিম্বাণু আছে, ডিম্বাণুর মধ্যে যখন শুক্রাণু আসলো, শুক্রাণু এসে যখন জাইগোট গঠিত যখন হলো, একটা কোষ যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে একটা কোষ হলো, সেটা হলো জাইগোট। তার মানে এটাও না। আবার এই জাইগোট কোষটা পর্যায়ক্রমে বিভাজিত হবে, একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে। এই যে পর্যায়ক্রমিকভাবে যে বিভাজন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লিভেজ। তার মানে ক্লিভেজও হবে না, বাকি থাকলো কি? ব্লাস্টোসিস। তো আমরা জানি যে ডিম্বক নালী থেকে যখন এই ভ্রূণের যে বলটা তৈরি হয়েছে, এই যে পর্যায়ক্রমিকভাবে যে বলটা তৈরি হলো, এটা এখন ডিম্বক নালী থেকে জরায়ুর মধ্যে প্রবেশ করবে। এই প্রক্রিয়াটা হচ্ছে কি? ব্লাস্টোসিস্ট। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নিষিক্তকরণের কতদিন পর মস্তিষ্কের গঠন শুরু হয়? মস্তিষ্কের গঠন শুরু হয় কতদিন পর? আমরা পড়ছি যে 4 সপ্তাহ পর। 4 সপ্তাহ পরে। কত সপ্তাহ পর? 4 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহে কত দিন হয়? 4 7 28 দিন হয়। 4 সপ্তাহ সমান হচ্ছে কত দিন? 4 7 28 দিন। তাহলে সঠিক উত্তর হবে কত দিন? 28 দিন। মস্তিষ্কের গঠন শুরু হয় কত? 4 সপ্তাহ পরে। 4 7 28 দিন। 28 দিন পরে কি হয়?
মস্তিষ্কের গঠন শুরু হয়। কয় মাস পর এইডস রোগের লক্ষণ প্রকাশ পায়? এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কয় মাস পরে? এই এইডস রোগ কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এইডস রোগের লক্ষণগুলো আমরা একটু দেখব। এটা হচ্ছে 6 মাস পরে এইডস রোগের লক্ষণ প্রকাশ পায়। তো এটাই জাস্ট হচ্ছে আমরা একটু দেখে নেই যে এদিকে লক্ষণ আছে, এই যে দাগানো আছে, এই যে রোগ দেহের মধ্যে জীবাণু প্রবেশ করার 6 মাস পরে হচ্ছে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। তাহলে কয় মাস পরে পায়? 6 মাস পরে। সঠিক উত্তর কয় মাস? 6 মাস। ওকে, পরবর্তী কোশ্চেন, চিত্রের কোন অংশটি শস্যকোষ তৈরি করে? এটার ব্যাখ্যা একটু আগে আমরা দিছি। চিত্রের কোন অংশটা শস্যকোষ তৈরি করে? এটা যদি হয়, এখানে হলো প্রতিবাদ কোষ আছে, তো প্রতিবাদ কোষ, এখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে হলো ডিম্বাণু, এই যে এখানে ডিম্বাণু দুই পাশে সহকারী কোষ। এখন এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসকে ইন্ডিকেট করা, যে সেকেন্ডারি নিউক্লিয়াসকে ইন্ডিকেট করা হচ্ছে জি দ্বারা। তাহলে জি কি করবে? এখানে একটা যে পুংগেমেটা, সে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আর একটা কোষ এসে ট্রিপ্লয়েড কোষ তৈরি করবে, যেখান থেকে কি হবে? শস্যকোষ তৈরি হবে। তাহলে চিত্রের কোন অংশটা শস্যকোষ তৈরি করছে? এই যে জি অংশটা কি করছে? শস্যকোষ তৈরি করছে। সেম প্রশ্ন। আচ্ছা, বলছে নিষেকের পরে, তাহলে এখানে কোনটা কি আছে আমরা একটু এই চিত্রের মধ্যে দেখি। জি হচ্ছে শস্যকোষ, এফ হচ্ছে প্রতিবাদ কোষ, তারপর হচ্ছে এইচ হলো ডিম্বাণু, এবং হচ্ছে এইচ হলো ডিম্বাণু, আর এই যে দিক দিয়ে আসছে হলো পুংগেমেট, দুইটা পুংগেমেট আসছে। তাহলে আই হচ্ছে পুংগেমেট, আই হলো পুংগেমেট, এইচ হচ্ছে ডিম্বাণু, জি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, এখন আমরা কোশ্চেনের মধ্যে দেখি। কোশ্চেন হচ্ছে আই ও এইচ জাইগোট তৈরি করে। তাহলে আই হচ্ছে পুংগেমেট, এইচ হচ্ছে ডিম্বাণু। তা ডিম্বাণুর সাথে আই হলো পুংগেমেট, এইচ হচ্ছে ডিম্বাণুর সাথে মিলে জাইগোট তৈরি হবে। জি, এটা সঠিক। এক নাম্বারটা সঠিক, এটা সঠিক। আই ও জি ট্রিপ্লয়েড কোষ তৈরি করে। তাহলে আমরা কি দেখব? এই যে আই হচ্ছে কি? আই হচ্ছে পুংগেমেট, জি হচ্ছে শস্যকোষ। তাই আই এবং জি পুংগেমেটের সাথে শস্যকোষ মিলে ট্রিপ্লয়েড কোষ তৈরি হয়। এটাও সঠিক, এটাও সঠিক। তারপর জে ও এফ ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। জে ও এফ ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। তো জে হচ্ছে কি? যে এখানে যেটাই ছিল, এই যে এফ হলো প্রতিবাদ কোষের সাথে রিপ্লেস, এটা এই কথাটা ভুল। প্রতিবাদ কোষ আসলে নষ্ট হয়ে যায়, আর কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। আবার অনেক সময় এরা বীজে পরিণত হয়ে যায় বা ফলে পরিণত হয়ে যায়। সো প্রতিবাদ কোষ, এটা হলো এফ, কোনো কিছুতে অংশগ্রহণ করে না। তার মানে হচ্ছে এই যে ও এফ ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে, এটা ভুল, 3 নাম্বার হবে না। তার সঠিক উত্তর 1 এবং 2। সঠিক উত্তর 3 হবে না, 3 যেখানে আছে এটা বাদ, এই 3টাতেই 3 আছে, অতএব এগুলো বাদ। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরাগধানী ও পুংদণ্ডের সংযোগ অংশকে কি বলা হয়? তো আমরা হচ্ছে এই যে হচ্ছে পুংস্তবক পড়ছি, এই যেটা হলো পরাগধানী, এটা হলো পুংদণ্ড। পরাগধানী এবং পুংদণ্ডের যে সংযোগস্থল, এটাকে বলা হয় কি? যোজনী বলা হয়। কি বলা হয়? যোজনী। কেমিস্ট্রির কিন্তু যোজনী না আবার। তো পরাগধানী এবং পুংদণ্ডের সংযোগস্থলটাকে কি বলা হয়? যোজনী বলা হয়। এরপরে দেখো, গর্ভকেশর কোথায় অবস্থান করে? গর্ভকেশর কোথায় অবস্থান করে? পাপড়ির বাইরে, ফুলের কেন্দ্রে, সবসময় ফুলের কেন্দ্রের মধ্যে থাকে। গর্ভকেশর কোথায় থাকে? ফুলের কেন্দ্রে থাকে। চলো এটা আমরা একটু দেখি যে গর্ভকেশর কি আসলে ফুলের কেন্দ্রে থাকে কিনা। তো আমরা জাস্ট স্ত্রীস্তবকের ওখানে যাচ্ছি। গর্ভকেশর কোথায় থাকে? গর্ভকেশর থাকে হচ্ছে ফুলের কেন্দ্রে। এই যে স্ত্রীস্তবক বেরো, এই যে স্ত্রীস্তবক, এই যে গর্ভকেশর কোথায় থাকে? গর্ভকেশর অবস্থান কোথায়? ফুলের কেন্দ্রে অবস্থান করে। কোথায় অবস্থান করে? ফুলের কেন্দ্রে। তাহলে স্ত্রীস্তবক বা গর্ভকেশর ফুলের কেন্দ্রে অবস্থান করে। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি।
পরবর্তী কোশ্চেন হচ্ছে স্বপরাগায়নের গুরুত্ব কোনটি? তো স্বপরাগায়নের গুরুত্ব কোনটা একটু দেখি। বৈচিত্র্যতার আবির্ভাব ঘটে না, বৈচিত্র্যতার আবির্ভাব ঘটে না। যখন পরপরাগায়ন হবে তখন একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে বৈচিত্র্যতা আসবে, কিন্তু যখন স্বপরাগায়ন হবে তখন কিন্তু বৈচিত্র্যতা আবির্ভাব হবে না। অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় না, পরপরাগায়নের ক্ষেত্রে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, তার মানে এটাও হবে না। তারপরে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম হার বৃদ্ধি পায় না, এটাও হবে না। স্বপরাগায়নের ক্ষেত্রে এগুলো সবই এগুলো বাজে, মানে বৈচিত্র্যতার আবির্ভাব হবে না, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাবে না, আরও হ্রাস পাবে। আর হচ্ছে অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পাবে না, অঙ্কুরোদ্গমের হারও কি পায়, হ্রাস পায়। আর হলো বীজের চরিত্রগত বিশুদ্ধতা রক্ষা, হ্যাঁ এটা সঠিক। স্বপরাগায়ন হলে মাতৃ উদ্ভিদ যেমন হবে, ওই নতুন বীজ থেকে যে উদ্ভিদ হবে সেটাও সেম মাতৃ উদ্ভিদের মতো হবে, মানে চরিত্রগত বিশুদ্ধতা বৈশিষ্ট্যটাতে কি থাকবে, বিশুদ্ধ থাকবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছে আমরা, এ চিহ্নিত অংশটি কিসে পরিণত হয়? এ চিহ্নিত অংশটা কিসে পরিণত হয়? তো এটা হলো শস্যকোষ, বারবার সেকেন্ডারি নিউক্লিয়াস পুঙ্গের সাথে মিলিত হয়ে শস্যকোষে পরিণত হবে। এই যে শস্যে পরিণত হবে, সেম জিনিস বারবার আসতেছে, ফাইনাল পরীক্ষাও যায় দেখবে যে এগুলোই আসছে। মেরুতে প্রতিবাদ কোষ বিদ্যমান, এই যে চিত্রটা দেখো, এটার ক্ষেত্রে মেরুর মধ্যে এখানে হলো ডিম্বাণু, তাহলে এখানে প্রতিবাদ কোষ বিদ্যমান, হ্যাঁ এটা সঠিক। গর্ভযন্ত্র তিনটা, এই যে ডিম্বাণু দুই পাশে দুটো সহকারী কোষ, এই তিনটা কোষ মিলেই হলো গর্ভযন্ত্র, এই টোটালটা মিলেই হচ্ছে গর্ভযন্ত্র। তার গর্ভযন্ত্রের মধ্যে সবসময় তিনটা কোষ থাকে, গর্ভযন্ত্র তিন কোষই হয়, এটাও সঠিক। কেন্দ্রস্থলে দিনিষেক ঘটে, এই কেন্দ্র এখানে কি দিনিষেক ঘটে না, দিনিষেক হলো কেন্দ্র, আর হলো এই যেখানে এই দুটা মিলেই হচ্ছে দিনিষেক হয়, তার মানে শুধু কেন্দ্রের মধ্যে দিনিষেক ঘটে এই বিষয়টা সঠিক না। তার মানে সঠিক উত্তর হবে 1 এবং 2, 1 এবং 2। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পতঙ্গ পরাগী ফুল কোনটি? পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল যেটা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হবে। ধান হচ্ছে বায়ু পরাগী, ধান কি, ধান হচ্ছে কি বায়ু পরাগী, তো অতএব ধান হবে না। কচু হচ্ছে প্রাণী পরাগী, প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়, তার মানে কচুও হবে না। আখ হচ্ছে কি বায়ু পরাগী, অথবা আখও হবে না। বাদ থাকলো সরিষা, সরিষা হলো মৌমাছি, ভ্রমর, এগুলোর মাধ্যমে প্রজাপতিদের মাধ্যমে পরাগায়ন হয়, তাহলে সরিষা হচ্ছে কি পতঙ্গ পরাগী। ওকে, নিচের কোন প্রাণীতে অন্তনিষেক ঘটে? অন্তনিষেক কাদের মধ্যে হবে? ব্যাঙের মধ্যে বহিনিষেক, ব্যাঙের মধ্যে বহিনিষেক, ইলিশ যেহেতু মাছ বহিনিষেক, তেলাপিয়া মাছ বহিনিষেক, আর একটা হাঙর মাছ যেটা ব্যতিক্রম, যেটার মধ্যে কি হয়, অন্তনিষেক হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গাণু কয়টি? ফুলের যে 5টা স্তবক আছে, পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, কয়টা স্তবক? 5টা স্তবক, পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 5টা স্তবকের মধ্যে 2টা স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। একটা হচ্ছে কি, একটা হলো পুংস্তবক, একটা হচ্ছে পুংস্তবক, আর একটা হচ্ছে কি স্ত্রীস্তবক, স্ত্রীস্তবক। তাহলে কয়টা স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়? 2টাকে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তাহলে অত্যাবশ্যকীয় অঙ্গাণু বা স্তবক কয়টা? 2টা। নেক্সট কোশ্চেন, কোনটি বায়ু পরাগী ফুল? তো একটু আগেই বলছি যে ধান হচ্ছে বায়ু পরাগী ফুল, কদম হচ্ছে প্রাণী পরাগী ফুল, কুমড়া হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, সরিষা হলো পতঙ্গ পরাগী ফুল। তাহলে বায়ু পরাগী ফুল হচ্ছে কি ধান, কারণ বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। আচ্ছা, HIV ভাইরাসের যে চিত্রটা দিছে, তো ভাইরাসের মূল বৈশিষ্ট্যটা কি? HIV ভাইরাসকে আমরা সিম্পলি যদি আমরা আঁকি, এই যে RNA দিয়ে দিলাম, RNA, ঠিক আছে, এই যে RNA, ওকে। এর চারপাশে যে প্রোটিনের আবরণ দিয়ে দিব, প্রোটিনের আবরণ দিয়ে এই যেরকম দিয়ে দিলাম, এই যে এইভাবেই হলো, এটা হলো HIV ভাইরাস। ভাইরাসের মূল বৈশিষ্ট্য হলো DNA অথবা RNA চারপাশে একটা প্রোটিনের আবরণ থাকবে। পি দ্বারা সৃষ্ট রোগের ক্ষেত্রে, মানে HIV ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে কি এইডস, অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে। জি, এইডস হইলে মানে যার ভিতরে HIV ভাইরাস ঢুকে গেল, এইডস হলে তার আস্তে আস্তে অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। আক্রান্ত মায়ের গর্ভের সন্তান আক্রান্ত হয় না, এটা ভুল।
এটা ভুল। কারণ হলো যদি গর্ভবতী মায়ের যদি এইচআইভি থাকে তাহলে সন্তানের ভিতরেও এইডস হতে পারে। কারণ হচ্ছে কি, কারণ হলো যে ওই যে মায়ের রক্তই তো সন্তানের ভিতরে যাবে, তো রক্তের ভিতর দিয়েই তো জীবাণু যাবে, তাই না? অবশ্যই মায়েরও এইচআইভি হতে পারে। তার মানে 2 নাম্বারটা ভুল। 2 নাম্বার যেখানে আছে এটা হবে না, 2 নাম্বার এখানে আছে এটা হবে না, 2 নাম্বার এখানে আছে এটা হবে না, 2 নাম্বার এখানে আছে এটা হবে না। তাহলে সঠিক উত্তর 1 এবং 3। আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানে ছড়ায় না। হ্যাঁ, বাবা থেকে সন্তানের মধ্যে সরাসরি ছড়ায় না, বাবা থেকে সন্তানের মধ্যে সরাসরি ছড়ায় না। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দল লগ্ন পুংস্তবক কোন ফুলে দেখা যায়? দল লগ্ন পুংস্তবক, এটা মনে হয় একবার আমরা পড়ছিলাম। দল লগ্ন পুংস্তবক দেখা যায় হলো ধুতুরার মধ্যে। দল লগ্ন পুংস্তবক কার মধ্যে দেখা যায়? ধুতুরার মধ্যে। পরবর্তী কোশ্চেন, গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে? 38 থেকে 40 সপ্তাহ। কত সপ্তাহ পর্যন্ত থাকে? 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত থাকে। ভ্রূণ সংস্থাপিত হয় কোনটিতে? ভ্রূণ সংস্থাপিত হয়, সংযুক্ত হয় কোথায়? জরায়ুতে। ভ্রূণ সংস্থাপিত হয় কোথায়? জরায়ুতে। তাহলে ভ্রূণ সংস্থাপিত হয় কোথায়? জরায়ুতে। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। এইচআইভির কারণে কমতে থাকে। এইচআইভির কারণে কমতে থাকে, কি কমতে থাকে? লোহিত কণিকা, শ্বেতকণিকা, অ্যান্টিবডি। এইচআইভির কারণে শ্বেতকণিকা এবং অ্যান্টিবডি কমতে থাকে, লোহিত কণিকা কমতে না। এই বিষয়টা সঠিক না, শ্বেতকণিকা এবং অ্যান্টিবডি কমতে থাকে। তো শ্বেতকণিকা এবং অ্যান্টিবডি যে কমতে থাকে এটা কীভাবে বুঝবো? এই যে আমাদের যে এইচআইভি আছে, এইচআইভি যদি আমরা পড়ি, এখানে দেখো লেখা আছে স্পষ্টভাবে যে এই যে এর ফলে এই যে শ্বেতরক্ত কোষের সংখ্যা, শ্বেতরক্ত কোষের সংখ্যা এবং অ্যান্টিবডির পরিমাণ ক্রমশ কমতে থাকে। তাহলে কি পরিমাণ করে? শ্বেতরক্ত কণিকা এবং অ্যান্টিবডির পরিমাণ ক্রমশ কমতে থাকে কি? তার মানে সঠিক উত্তর হলো 1 হবে না, 1 যেখানে আছে হবে না, 1 এখানে আছে অতএব এটা হবে না, 1 এখানে আছে এটাও হবে না, 1 এখানে আছে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর 2 এবং 3। তাহলে যদি এইচআইভি দ্বারা আক্রান্ত হয় কি কমে? অ্যান্টিবডি কমতে থাকে এবং শ্বেতরক্ত কণিকার পরিমাণ কমতে থাকে। নেক্সট কোশ্চেনে যাচ্ছে। নিচের কোন ফুলে দ্বিগুচ্ছ পুংস্তবক থাকে? কোন ফুলের মধ্যে দ্বিগুচ্ছ পুংস্তবক? দ্বিগুচ্ছ পুংস্তবক থাকে মটরের মধ্যে। এক গুচ্ছ হলো জবা, জবার মধ্যে এক গুচ্ছ। ধুতরা দল লগ্ন, দল লগ্ন। তারপর শিমুল বহুগুচ্ছ পুংস্তবক থাকে, আর মটর দ্বিগুচ্ছ পুংস্তবক। তাহলে দ্বিগুচ্ছ পুংস্তবক থাকে মটরে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এম এবং এন, এম এবং এন এটা পারবো আমরা ইনশাল্লাহ। এন পুংগ্যামেট, এন পুংগ্যামেট, এম ডিম্বাণু, তাই তো? এম ডিম্বাণু, এন পুংগ্যামেট। এম ও এন এর মিলনে জাইগোট উৎপন্ন হয়, যে এটা সঠিক, জাইগোট উৎপন্ন হয়। ট্রিপ্লয়েড কোষ গঠিত হয় না, না 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 না। এম এবং এন, এম ডিম্বাণুর সাথে ট্রিপ্লয়েড তৈরি হবে না, ওর সাথে ট্রিপ্লয়েড তৈরি হবে, এটার সাথে ট্রিপ্লয়েড তৈরি হবে। তাহলে 2 ভুল, 2 যেখানে যেখানে আছে এটা বাদ, 2 যেখানে আছে এটা বাদ। সঠিক উত্তর 1 এবং 3। সৃষ্ট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ। জি, এই এম এবং এন ডিম্বাণুর সাথে পুংগ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠিত হবে, এটি হলো স্পোরোফাইটের প্রথম কোষ। এখান থেকে আস্তে আস্তে বিভাজিত হয়ে নতুন আরেকটা কোষের, নতুন বীজের সৃষ্টি হবে, ওইখান থেকে স্পোরোফাইট উদ্ভিদ আসবে। মানব ভ্রূণে অক্সিজেন সরবরাহকারী অঙ্গটি কোন হরমোন নিঃসরণ করে? মানব ভ্রূণে অক্সিজেন সরবরাহকারী যে অঙ্গ, কোন হরমোন নিঃসরণ করে? তাহলে দেখো, মানব ভ্রূণের মধ্যে অক্সিজেন সরবরাহ করে কোনটা? অমরা। তাহলে অমরা থেকে একটা হরমোন নিঃসৃত হয়, অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন জনন হরমোন, ইস্ট্রোজেন জনন হরমোন, টেস্টোস্টেরন, তার মানে হলো প্রোজেস্টেরন। অমরা থেকে কি হরমোন নিঃসৃত হয়? প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কোনটি অবৃন্তক ফুল? অবৃন্তক ফুল কি ছিল? হাতিসুর। এটা বলে দিয়েছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসবে। কোনটা অবৃন্তক ফুল? সেটা কি? হাতিসুর। আচ্ছা, ফিটাস কত সপ্তাহ পর পায়? এই যে ওই যে চার্টের মধ্যে দেখবা, ওই চার্টটা পড়তে বলছি। 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয়। ফিটাস
ফিটাস কত সপ্তাহের পর পূর্ণতা, আচ্ছা ফিটাস কত সপ্তাহে পূর্ণতা প্রাপ্ত হয়? ফিটাস গঠিত হয় 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয়। 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয়, কিন্তু কত সপ্তাহে পূর্ণতা প্রাপ্তি হবে এটা একটু আমরা দেখি। এই যে ফিটাস, এই যে 28 সপ্তাহ পরে ফিটাস পূর্ণতা প্রাপ্ত হয়। তার মানে প্রশ্ন বুঝতে হবে যে ফিটাস গঠিত হয়, ফিটাস কোনটা? 8 সপ্তাহের মধ্যে ফিটাস গঠিত হয়। 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয়, কিন্তু এই ফিটাসটা পূর্ণতা প্রাপ্ত হবে কত? 28 সপ্তাহ। ফিটাস মানে কি? একবারে একটা শিশুর হাত পা নাক মুখ চোখ সব সুন্দর মতো হয়ে যাবে এই অবস্থা। তো এখন হাত পা যে ছোট ছোট হয়েছে এগুলো আস্তে আস্তে বড় হবে, চোখ মুখ সব কিছু আস্তে আস্তে বড় হবে, কত পর্যন্ত? 28 সপ্তাহের মধ্যে যা পূর্ণতা প্রাপ্ত পাবে। আচ্ছা, তাহলে আমাদের 8 না, সঠিক হচ্ছে 28 সপ্তাহ। এটা হলো সঠিক, এটা ভুল। তাহলে ফিটাস কত সপ্তাহে পূর্ণতা প্রাপ্ত হবে? 28 সপ্তাহে পূর্ণতা পাবে। আর ফিটাস কত সপ্তাহে গঠিত হবে? 8 সপ্তাহে। ওকে, শ্রেণীর শিক্ষক শ্রেণীকক্ষে পরাগায়ন সম্পর্কে আলোচনা করছিলেন। একটা উদ্দীপক, তিনি একটি কদম ফুল দেখিয়ে বললেন এতে এক ধরনের পরাগায়ন, তাহলে কদমের মধ্যে পরপরাগায়ন হয়। উল্লেখিত ফুলটি ছাড়াও কোন ফুলে উক্ত পরাগায়ন ঘটে? কোন ফুলে? আচ্ছা, এটা প্রাণী পরাগী ফুল, প্রাণীর মাধ্যমে হবে আর কি। তাহলে এখানে জাস্ট একটা জিনিস, কদম হচ্ছে প্রাণীর মাধ্যমে কদমের পরাগায়ন হয়। প্রাণী পরাগী, বাদুর সাধারণত হয়, বাদুর করে, পাখির মাধ্যমে হয়। অনেক সময় ওই যে কদম, পাকা কদম খায় বাদুর আর কি। তাহলে এখানে বলছে যে তাহলে পরাগায়নটা কিসের মাধ্যমে হলো? প্রাণীর মাধ্যমে। ওকে, উল্লেখিত পরাগায়ন ফুলটি ছাড়াও কোন ফুলে উক্ত হয়? তাহলে আর প্রাণীর মাধ্যমে আর পরাগায়ন কার মধ্যে হয়? কুমড়া, পতঙ্গ, ধুতুরা স্বপরাগায়ন ঘটে, এটাও পতঙ্গের মাধ্যমে হয়, সরিষা পতঙ্গের মাধ্যমে। তাহলে শিমুল হচ্ছে প্রাণী পরাগী ফুল, প্রাণীর মাধ্যমে হয়। সঠিক উত্তর হচ্ছে শিমুল। আচ্ছা, নেক্সটে ওই সেম জিনিস, সেম উদ্দীপক থেকে আরেকটা কোশ্চেন আসছে। দেখো এখানে এটা কিন্তু প্রাণী পরাগী এবং এখানে পরপরাগায়ন হয়, এটা মাথায় রাখবা। তাহলে পরাগায়নের নিশ্চয়তা কম, জি এটা সঠিক, কারণ প্রাণী যদি থাকে তাহলে পরাগায়ন হবে, আর প্রাণী যদি না থাকে তাহলে পরাগায়ন হবে না। স্বপরাগায়ন অনেকটা নিশ্চিত, নিজে নিজেই হয়, কিন্তু পরপরাগায়ন কি না, অনেকটা নিশ্চিত না। তার মানে নিশ্চয়তা কম, এটা সঠিক। নিশ্চয়তা কম, এটা কি? এটা হলো সঠিক। প্রজাতির বিশুদ্ধতা কমে যায়, আর যেহেতু পরাগায়ন প্রজাতির বিশুদ্ধতা কমে যায়, জি এটাও সঠিক। যে পরপরাগায়ন যেহেতু হয় এই জন্য জীবের মধ্যে বৈচিত্র্যতা আসে, বৈশিষ্ট্যের মধ্যে চেঞ্জ আসে, পরিবর্তন আসে। বিশুদ্ধতা কমে যায়, বাট জীবের মধ্যে কি আসে? বৈচিত্র্যতা আসে। আর পরাগরেণু কম লাগে না, স্বপরাগায়ন হলে পরাগরেণু কম লাগে, অপচয় কম হয়। কিন্তু পরপরাগায়ন হলে একটা থেকে আরেকটা জায়গায় অনেক দূরে পরাগায়ন হবে, অনেক পরাগরেণু কি হয়? অপচয় হয়। তার মানে 3 নাম্বারটা ভুল। 3 নাম্বারটা যেখানে আছে সেটা ভুল, এখানে আছে এটা ভুল, এখানে আছে এটা ভুল, এখান থেকে এটাতে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? গ্যামেট কি পদ্ধতিতে সৃষ্টি হয়? মিওসিস বিভাজনের মাধ্যমে। মিওসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট সৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, নিচের কোন প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে? নিচের কোন প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে এবং অভিযোজন ক্ষমতা কম হয়? তাহলে যদি স্বপরাগায়ন হয় তাহলে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকবে এবং হচ্ছে এই যে অভিযোজন ক্ষমতা কমবে। এখন আমরা দেখব স্বপরাগায়ন কোনটার মধ্যে হয়। পেঁপের মধ্যে পরপরাগায়ন হয়, শিমুলের মধ্যে পরপরাগায়ন, কদমের মধ্যে পরপরাগায়ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে সরিষা। স্বপরাগায়ন হয়, তাহলে সঠিক উত্তর সরিষা, যেখানে বিশুদ্ধতা থাকবে এবং অভিযোজন ক্ষমতা কম হবে। ওকে, এর পরবর্তীতে হচ্ছে বি চিহ্নিত অংশটির নাম কি? তো আমাদের একটা ফুলের একটা চিত্র দিছে। তো ফুলের এ হচ্ছে হলো দল বা পাপড়ি, তারপর হচ্ছে বি হচ্ছে পুংস্তবক, বি হচ্ছে কি? পুংস্তবক। তাই বলছে বি চিহ্নিত অংশটির নাম কি? এই যে ফুলটা এরকম দেওয়া আছে, এই যেটা হলো গর্ভাশয়, তারপর হচ্ছে যেরকম অনেকগুলা এই যে পুংস্তবক দেওয়া আছে,
তারপরে এই যে পাপড়ি টাপড়ি দেওয়া আছে, ওকে, পাপড়ি টাপড়ি দেওয়া আছে। এখন এই যে বি চিহ্নিত অংশ, বি চিহ্নিত অংশ কি পুংস্তবক, ওকে। তাহলে বি চিহ্নিত অংশ হচ্ছে কি বি চিহ্নিত অংশ। আচ্ছা, বি চিহ্নিত অংশ এখন পুংস্তবক। এখন পুংস্তবকের এক্স্যাক্টলি কোনটা? এই যে একটা পুংস্তবক যদি এমন হয়, এটা হলো একটা পুংস্তবক দেওয়া আছে, তাই তো? এই যে এখানে ইন্ডিকেট করা আছে, এটা হলো বি। তাহলে পুংস্তবকের উপরে থলির মতো যেটা অংশটা, এটা কি পরাগধানী বা পরাগথলি। তাহলে আর এটা হচ্ছে পরাগদণ্ড বা পুংদণ্ড। তাহলে যেটা হবে কি পরাগধানী, যেহেতু বিচিহ্নিত করা আছে এই উপরের ইয়ের মধ্যে, এই অংশটার মধ্যে বিচিহ্নিত করা আছে, অতএব সেটা হচ্ছে কি পরাগধানী। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এ ও ই এর কাজ। এ ও ই এর কাজ। এ হচ্ছে দল, দল পাপড়ি, এ হচ্ছে পাপড়ি এবং ই হচ্ছে বৃতি। তা পাপড়ি এবং বৃতির কাজ কি? ফুলের পরাগায়নে সাহায্য করা, জি। রঙিন হবে, আকৃষ্ট করবে, কীটপতঙ্গকে আকৃষ্ট করবে, পরাগায়নে সাহায্য হবে। ফুলকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করা, জি, এটাও সঠিক। ফুলের পরাগ রেণু উৎপাদনে সাহায্য করা, পরাগ রেণু না, পরাগ রেণু উৎপাদনে সাহায্য করবে না। পরাগ রেণু উৎপাদনে সাহায্য করবে হলো পুংস্তবক। পরাগ রেণু উৎপাদন করবে কে? পুংস্তবক। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 3, যেখানে আছে বাদ, 3 যেখানে আছে বাদ, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কিসের সাহায্যে ভ্রূণ জরায়ুর সাথে সংস্থাপিত হয়? ভ্রূণ যে জরায়ুর সাথে লাগবে কিসের মাধ্যমে? অমরার মাধ্যমে। অমরার মাধ্যমে, এটা নতুন করে বলার কিছু নাই। কিসের সাহায্যে ভ্রূণ জরায়ুর সাথে সংস্থাপিত হবে? অমরার মাধ্যমে। আচ্ছা, নিচের কোনটি চিত্রের এ অংশে উৎপন্ন হয়? এ অংশে উৎপন্ন হয়। তো এ অংশটা এই যে জাস্ট একটা কি দেখানো হয়েছে? একটা পুংস্তবককে দেখানো হয়েছে। এই অংশটা হচ্ছে পরাগধানী বা পরাগথলি। এই অংশের মধ্যে কি উৎপন্ন হয়? এই অংশের মধ্যে, এই অংশ যেটা পরাগধানীর মধ্যে পরাগ রেণু তৈরি হয়। পরাগ রেণুর মধ্যে কি থাকে? পরাগ রেণুর মধ্যে জনন কোষ থাকে। তাহলে গৌণকেন্দ্রিকা, এটা ডিম স্ত্রী, এই যে গৌণকেন্দ্রিকা, এই যে স্ত্রীস্তবকের যে গর্ভাশয় আছে, এই গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে। এই ডিম্বকের মধ্যে সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, প্রতিবাদ কোষ, এগুলো সব স্ত্রী কেশরের মধ্যে হয়। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস স্ত্রী কেশরে হবে, সহকারী কোষ স্ত্রী কেশরে হবে, প্রতিবাদ কোষ স্ত্রী কেশর হবে, আর জেনারেটিভ কোষ, জনন কোষ যেটা, এটা তৈরি হবে হচ্ছে পুংস্তবক, পুংকেশরের মধ্যে, এই অংশের মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। n+n মিলে কি হলো? 2n হচ্ছে, এটা হলো 2n। n+n মিলে 2n ক্রমবর্ধমান, 2n থেকে অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনকারী অঙ্গ। তাহলে n+n 2n ক্রমবর্ধমান হলে, তাহলে n+n মিলে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলে জাইগোট হলো। জাইগোটটা ক্রমবর্ধমান হয়ে ভ্রূণে তৈরি হবে এবং সেটা ওই জরায়ুর সাথে লেগে যাবে, নতুন একটা শিশু হবে। তো শিশুর ভিতরে যে অপ্রয়োজনীয় পদার্থ, সেটা নিষ্কাশিত হবে কার মাধ্যমে? অমরার মাধ্যমে। এখন অমরাটা কি করে? অক্সিজেন সরবরাহ করে। তাহলে অঙ্গটি যেটা হলো অপ্রয়োজনীয় পদার্থ, মানে শিশুর ভিতরে যে অপ্রয়োজনীয় পদার্থ, সেটা অমরা দিয়ে বের হয়ে যাবে, আর প্রয়োজনীয় পদার্থ গ্রহণ করবে অমরার মাধ্যমে। তাহলে এটা অমরাকে বোঝানো হয়েছে। এখন অমরা কি করে? অক্সিজেন সরবরাহ করে, জি। শিশুর দেহের মধ্যে অক্সিজেন সরবরাহ করে অমরা, এটা সঠিক। 2n এর জন্য অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ হিসেবে কাজ করে। মানে হচ্ছে 2n মানে কি? এখানে শিশু বুঝাইছে, শিশুর জন্য অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ হিসেবে কাজ করে, জি, এটাও সঠিক। এটা হলো অস্থায়ী অঙ্গ, কারণ শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন অমরা কেটে দেয় এবং শরীর থেকে বেরিয়ে যায়, মায়ের পেট থেকে বেরিয়ে যায়, এটাও সঠিক। মাতৃদুগ্ধ উৎপাদনে হরমোন তৈরি করে, জি, এটাও সঠিক। অমরা থেকে যে হরমোন নিঃসৃত হয়, এটা মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে এবং হচ্ছে কি প্রসবকে সহজ করে দেয়। অতএব 1, 2, 3 তিনটাই সঠিক। আচ্ছা, আজকের দিনের সর্বশেষ কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি না, কোশ্চেন এখানে আর নাই। তো এই যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে এমসিকিউ, আশা করি যে এভাবে যদি, এই যে আমি যেভাবে তোমাকে বুঝা বললাম, সেমভাবে তুমি যখন পড়বা, বুঝা যদি পড়ো,
জাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো যদি একটু বুঝে বুঝে সলিউশন করো, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা পড়ছি হচ্ছে অধ্যায় 11 জীবের প্রজনন। আজকে আমরা আলোচনা করব লেকচার 7। তো আমরা হচ্ছে প্রথম 4টা লেকচারের মধ্যে বেসিক আলোচনা করেছি। পঞ্চম লেকচারটা হচ্ছে আমরা বই দাগিয়ে দিয়েছি। ষষ্ঠ লেকচারটা আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে আমাদের সপ্তম লেকচার এবং এই অধ্যায়ের উপর সর্বশেষ লেকচার। এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি যে এই সৃজনশীল প্রশ্নগুলা থেকে তুমি ইনশাআল্লাহ এই কয়টা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর অত শত শত সৃজনশীল প্র্যাকটিস করা মানে করার কোনো দরকার নাই। সো চলো আমরা শুরু করি। আমরা হচ্ছে এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন আলোচনা করব, বিশেষ করে 2024 এবং 25 সালের বোর্ডের যে এমসিকিউগুলো সিকিউ প্রশ্ন এগুলা নিয়ে আমরা আলোচনা করব। ও হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো উল্লেখ করে নাই, বাট সমস্যা নাই। এগুলো 2024 এবং 25-এর বোর্ড কোশ্চেন, গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো আমরা দিছি। ওকে, তো প্রাথমিকভাবে উদ্দীপকটা লক্ষ্য করো। এখানে একটা ফুল গাছের মধ্যে এখান থেকে এখানে পরাগায়ন হচ্ছে, তার মানে এম যেটা বুঝাইছে এটা হলো স্বপরাগায়ন। একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে হচ্ছে, আবার এই ফুল থেকে এই ফুলের মধ্যে হচ্ছে, স্বপরাগায়ন হচ্ছে। আবার এই ফুল থেকে আবার যায় এই ফুলের মধ্যে হচ্ছে, তার মানে এন এটা হচ্ছে পরপরাগায়ন। তাহলে এম হচ্ছে কি, এখানে এম হচ্ছে স্বপরাগায়ন। এম হচ্ছে স্বপরাগায়ন, স্বপরাগায়ন। এবং হচ্ছে এন হচ্ছে পরপরাগায়ন, পরপরাগায়ন। এবং হচ্ছে এখানে পি দেখানো হয়েছে পুংস্তবকের পরাগধানী বা পুংস্তবক, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যেটা পরাগধানীকে ইন্ডিকেট করছে না পুংস্তবককে বুঝাইছে। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে যে বলছে এস্টার রে কি, এস্টার রশ্মি। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন যে প্রোফেজ ধাপের মধ্যে বিশেষ করে প্রাণী কোষের বিভাজনের ক্ষেত্রে সেন্ট্রিউল থেকে এক ধরনের রশ্মি নিঃসৃত হয়। এটা হলো প্রোফেজ ধাপের শেষের দিকে হয়, এটাকে এস্টার রশ্মি বলা হয়। আচ্ছা, এরপর লাউয়ের ফুল কি ধরনের ফুল ব্যাখ্যা করো। লাউয়ের ফুল কি ধরনের ফুল এটা ব্যাখ্যা করো। তাহলে এইটা হচ্ছে লাউয়ের ফুল। তা আমরা জানি লিঙ্গের ওপর ভিত্তি করে ফুলকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। যদি পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়, তার মানে পুরুষ ফুলের মধ্যে শুধু পুংস্তবক হবে, স্ত্রী স্তবক নাই। আবার স্ত্রী ফুলের মধ্যে শুধু স্ত্রী স্তবক হবে, পুংস্তবক নাই। এগুলো হচ্ছে একলিঙ্গ ফুল। লাউ ফুলকে যদি আমরা দেখি তাহলে লাউ ফুল কি হয়, পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা হয়। তার মানে কোনো ফুলের মধ্যে পুংস্তবক হয়, কোনো ফুলের ভিতরে স্ত্রী স্তবক হয়। এই জন্য লাউ ফুলকে কি বলা হয়, একলিঙ্গ ফুল বলা হয়। একলিঙ্গি ফুল বা একলিঙ্গ ফুল বলা হয়। ওকে, পি থেকে কিভাবে গ্যামেট সৃষ্টি হয় বর্ণনা করো। তাহলে পি হচ্ছে কি, পরাগধানী থেকে পরাগধানীর ভিতরে পরাগ রেণু তৈরি হয়, ওখান থেকে পুংস্তবক কিভাবে হয়। তার মানে এই যে আমরা যে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি যে আমরা পড়ছি একটা প্রশ্ন, গ নাম্বারের জন্য খুবই গুরুত্ব দিয়ে একটা প্রশ্ন পড়ছি। একটা হলো পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, আর একটা ছিল স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তো পরীক্ষার মধ্যে এটা এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে হয় এটা আসে বা ওইটা আসে, এরকম খুবই গুরুত্বপূর্ণ। তো এটার জন্য আমরা একটা চিত্র শিখছি, এই যেরকম করে একটা চিত্র শিখছি। এখানে এই যে পরাগ রেণু, এখানে হলো যে জন নিউক্লিয়াস থাকে, তারপর একটা বড় নিউক্লিয়াস থাকে নালী নিউক্লিয়াস নালী তৈরি করে এই পথ দিয়ে, এই যে নালী তৈরি করে, তারপরে এই জন নিউক্লিয়াস এই পথ দিয়ে যায়, পুংজনন কোষ তৈরি হয় 2টা। এই যে কথাই তো বলছে, এই যে পুংগ্যামেটের সৃষ্টি হলো, এই যে 2টা পুংগ্যামেটের সৃষ্টি হলো, এই যে পুংগ্যামেটের সৃষ্টি হয়। তো এটা আমরা বেসিক ক্লাসে পড়েছি। জাস্ট সৃজনশীল হচ্ছে কি, আমি তোমাকে জাস্ট ধরায় দিব, বলে দিব কোন জায়গা থেকে কোন কোশ্চেনটা হয়, এটা জাস্ট তোমাকে আমি বলে দিব। ওকে, এম ও এন প্রক্রিয়ার মধ্যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অন্যটিতে পরিবর্তন হয় না, বিশ্লেষণ করো। জাস্ট এখানে হচ্ছে এম ও এন এর মধ্যে আমরা কম্পেয়ার করব, তুলনা করব। স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে কি করব, তুলনা করব। তো আমরা জানি যে স্বপরাগায়নের মধ্যে জীবের মধ্যে কোনো বৈচিত্র্যতা আসে না, এই যে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না।
এবং পরপরাগণের মধ্যে বৈশিষ্ট্য পরিবর্তন হয়। কারণ কি, এম হচ্ছে একটা উদ্ভিদের ভিতরে, যেমন চায়না যারা সব দেখতে একই রকম, মা কোনটা মেয়ে কোনটা বাবা কোনটা ছেলে কোনটা কিছু বোঝা যায়, সব দেখতে একই রকম। জাপানিরা সব দেখতে একই রকম, আবার বাঙালিরা এক একজন দেখতে এক এক রকম। কেন? কারণ হচ্ছে বাঙালির মধ্যে যে পরপরাগান হয়েছে, ইয়েমেনরা এসে পরাগায়ন করছে, ব্রিটিশরা এসে পরাগায়ন করছে, পর্তুগিজরা এসে পরাগায়ন করছে, নেদারল্যান্ডের ডাচরা এসে পরাগায়ন করছে, এই তারপর হচ্ছে ইরান থেকে পার্সিয়ানরা এসে পরাগায়ন করছে। এই জন্য বৈচিত্র্যতা আসছে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে, হ্যাঁ বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে। কিন্তু স্বপরাগায়ন যদি হয়, জাপানেরদের মধ্যে নিজেরাই, এই জন্য কাউরে চেনা যায় না, ডিফারেন্ট করা যায় না, কারণ নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় নাই। তো এইভাবে জাস্ট এটা নিজের মতো করে ব্যাখ্যা দেওয়া, তার মানে জাস্ট এটা স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে কম্পেয়ার করা, তুলনা করা। তো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা একটু উদ্দীপকটা দেখি। তো উদ্দীপকটা এখানে বোঝাই যাচ্ছে যে এটা হলো স্টিগ্যামেটোফাইট দেখানো হয়েছে এখানে, এই সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, তারপর হচ্ছে এখানে দুটো পুংগ্যামেট তৈরি হয়েছে। এস হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর তাইলে হচ্ছে এই যে এস সেকেন্ডারি বলতে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেট মিলিত হয়ে এস হয়েছে, তার ট্রিপ্লয়েড কোষ, শস্য কোষ তৈরি হবে। ডিম্বাণুর সাথে পুংগ্যামেট মিলিত হয়ে টি হয়েছে, তার মানে এটা জাইগোট তৈরি হবে। টি হচ্ছে কি, টি হচ্ছে জাইগোট, বা এখান থেকে ভ্রূণ তৈরি হবে। টি হলো কি, জাইগোট, জাইগোট থেকে কি তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে। আর এস হচ্ছে কি, এস হচ্ছে ট্রিপ্লয়েড কোষ তৈরি হবে, 3N বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষ, যেটা কি করবে, শস্য তৈরি করবে। ওকে, এটা হচ্ছে মোটামুটি। আচ্ছা ওকে, সিনজেনেসিয়াস কি, প্রথম প্রশ্ন হচ্ছে কি, সিনজেনেসিয়াস কি, যুক্ত ধানী পুংস্তবক। যদি একাধিক পুংস্তবক থাকে এবং পুংস্তবকের পরাগ ধানীগুলো যদি যুক্ত অবস্থায় থাকে, তাহলে তাকে যুক্ত ধানী পুংস্তবক বা সিনজেনেসিয়াস বলা হয়। ওকে, অমরার কাজ অনেকটা ফুসফুসের মধ্যে ব্যাখ্যা করো। তাহলে ফুসফুসে আমরা কি করি, ফুসফুসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, আবার ফুসফুসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। সেমভাবে অমরা দিয়েও, একটা মায়ের পেটের মধ্যে এখন যখন শিশু থাকে, সে অমরা দিয়ে অক্সিজেন গ্রহণ করে, আবার অমরা দিয়ে অক্সিজেন কি করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই জন্য অমরা ফুসফুসের মতো কাজ করে। ওকে, এক্স কিভাবে গঠিত হয় বর্ণনা করো। এক্স হলো কি, এক্স হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এই যে পর্যায়ক্রমিকভাবে যে অনেকগুলা চিত্র আছে, এই যে অনেকগুলা চিত্র আছে, এটা মিওসিস বিভাজন হয়, 3টা হবে, 3টা কোষ, 4টা হবে, 3টা মৃত পায়, একটা সজীব কোষটার মধ্যে মাইটোসিস বিভাজন হবে, একবার, 2বার মাইটোসিস, তারপর পর্যায়ক্রমে 3বার মাইটোসিস হবে, এই যে 4টা কোষ সৃষ্টি হবে। এই যেভাবে যে আমরা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি পড়ছি, শেষ পর্যন্ত 2টা করে এখানে সেকেন্ডারি চলে আসবে, সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করবে, ডিম্বাণু, দুই পাশে 2টা সহকারী কোষ, এই পাশে প্রতিবাদ কোষ। এই যে ডিম্বাণু তৈরি হলো, এটাই হলো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এই যে জাস্ট এই যে পর্যায়ক্রমিক চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে, অবশ্যই কি করতে হবে, চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে। উদ্দীপকে উল্লেখিত এস ও টি উদ্ভিদের পরিস্ফুটনে কি ভূমিকা পালন করে বিশ্লেষণ করা। আচ্ছা, এস ও টি পরিস্ফুটনে কি ভূমিকা পালন করে, এস ও টি এটা জাস্ট ওই যে এটা হলো কি, নতুন স্পোরোফাইট গঠন, যে বর্ণনাটা আছে সেটা, নতুন স্পোরোফাইট গঠন, স্পোরোফাইট গঠন, এটার বর্ণনাটা আসবে এখানে। এস হলো ট্রিপ্লয়েড কোষ, শস্য তৈরি করবে, আর হচ্ছে টি হচ্ছে জাইগোট, ভ্রূণ তৈরি করবে। এই হলো কথা। একটি মাসি এসে ডিস্টার্ব করতেছে, এই দেখো মাসি বোর্ডের মধ্যে লিখতে পারে, আমার শিক্ষিত মাসি মাসি ধরে ফেলতে হবে, ধরতে পারলাম না, মাসি দয়া করে ডিস্টার্ব করিস না। ওকে, নেক্সট কোশ্চেনে যাই, সৃজনশীল নাম্বার 3। তো এখানে এল, চিত্র এল দেওয়া আছে, তো এটা পুংগ্যামেটোফাইটের উৎপত্তি দেখানো হয়েছে। চিত্র এম দেওয়া আছে, এটা হলো এই যে ডিম্বাণু, শুক্রাণুগুলা চারপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, মানে ওই যে মানব জাইগোট তৈরি হবে মায়ের পেটের মধ্যে, এটা উদ্ভিদের অংশ, এটা প্রাণীর, এটা ডিম্বাণু চারপাশ দিয়ে শুক্রাণু ঘোরাফেরা করতেছে, এম নিষেক হবে আর কি।
আর এন হচ্ছে এই যে একটা শিশু, ওই যে এই যে শিশু শিশু তৈরি হবে মায়ের পেটের মধ্যে। ওকে, এখন টেন্ডন কি? টেন্ডন কি, এটা কোন অধ্যায়ের প্রশ্ন? টেন্ডন এটা হলো নবম অধ্যায়ের প্রশ্ন। নবম অধ্যায়ের প্রশ্ন। টেন্ডন কি? এই যে মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ে হাড্ডির গায়ের সাথে লেগে যায়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলা হয়। নবম অধ্যায় যখন পড়াবো তখন বুঝবা। আচ্ছা, হাতের কনুইকে দরজা বা কবজির সাথে তুলনা করা হয় কেন? এটা হলো নবম অধ্যায়ের প্রশ্ন। নবম অধ্যায়ের প্রশ্ন, হাতের কনুইকে দরজা বা কবজির সাথে তুলনা করা হয় কেন? তো এটা ওই নবম অধ্যায় আলোচনা করব। উদ্দীপকে পি এর উৎপত্তি ব্যাখ্যা করো। পি পি এই যে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি একটু আগে আমরা পড়ছি। এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে, উদ্ভিদ অংশ যদি আসে, হয় পুংগ্যামেটোফাইটের উৎপত্তি আসবো অথবা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি আসবো। এই হলো কথা, বারবার রিপিট, হয় এটা নাইলে ওটা, হয় এটা নাইলে এটা। আচ্ছা, এটা তো একটু আগে ব্যাখ্যা দিলাম। এম থেকে চিত্র এন সৃষ্টির ধাপগুলো বিশ্লেষণ করো। এই যে এম থেকে এই যে পর্যায়ক্রমিকভাবে ভ্রূণের বিকাশের যে পর্যায়, ওই যে 8টা ধাপ সুন্দর করে বলছিলাম যে 36 ঘন্টা পরে, 72 ঘন্টা পরে, 4 সপ্তাহ পরে, 5 সপ্তাহ পরে, 8 সপ্তাহ পরে, 28 সপ্তাহ পরে, 38 সপ্তাহ পরে, এই যে পর্যায়ক্রমিক এই ধাপগুলো স্টেপ বাই স্টেপ বর্ণনা দিবা। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। নেক্সট কোশ্চেনের যে উদ্দীপক সেটা হলো পরাগায়ন বুঝাইছে এখানে। ওকে, এই যেটা হলো এটা হলো গর্ভাশয়। ওকে, ও হচ্ছে গর্ভাশয়, এম হচ্ছে স্বপরাগায়ন, এন হচ্ছে পরপরাগায়ন। এম এখানে এম, এটা হচ্ছে এম, এম হলো স্বপরাগায়ন, এন হচ্ছে পরপরাগায়ন। ওকে, ক্লিভেজ কি? ওই যে যখন ভ্রূণ গঠিত হয়, জাইগোট গঠিত হয়, তখন জাইগোট পর্যায়ক্রমে বিভাজিত হতে থাকে। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটায় ভাবে পর্যায়ক্রমিক যে বিভাজন, এটাকে ক্লিভেজ বলা হয়। বহির্নিষেক থেকে অন্তর্নিষেক পৃথক হয় কেন? তো অবশ্যই পৃথক হবে। বহির্নিষেকের জাইগোট গঠিত হবে জীবদেহের বাইরে, অন্তর্নিষেকের জাইগোট গঠিত হবে জীবদেহের ভিতরে, এই জন্যই আলাদা, দুটি তো ডিফারেন্ট জিনিস। তাহলে এখানে বহির্নিষেকের বর্ণনা সংজ্ঞা টঙ্গা দিব, অন্তর্নিষেকের সংজ্ঞা দিয়ে উদাহরণ দিলেই হলো। তাহলে কারণ হচ্ছে বহির্নিষেকের জাইগোট গঠিত হবে বাইরে, অন্তর্নিষেকের জাইগোট গঠিত হবে দেহের ভিতরে, এর জন্যই পৃথক। ও চিহ্নিত অংশের গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। ও এই যে, তাহলে এটা দেওয়া আছে হচ্ছে এই যে হলো স্ত্রী কেশর দেওয়া আছে বা স্ত্রী স্তবক, এই অংশটা ইন্ডিকেট করা এই যে এখানে। তো এখানে ও চিহ্নিত অংশের মধ্যে যে গ্যামেট সৃষ্টি হয়, স্ত্রী গ্যামেট তৈরি হবে। তো ও চিহ্নিত অংশের মধ্যে স্ত্রী গ্যামেট তৈরি হবে, স্ত্রী গ্যামেট তৈরির প্রক্রিয়া বর্ণনা দিলাম, শেষ। এম ও এন প্রক্রিয়া দুটির ফলাফল তুলনা করো। এম ও এন এখানে দুটোর মধ্যে স্বপরাগন এবং পরপরাগনের মধ্যে তুলনা করতে হবে। স্বপরাগন এবং পরপরাগনের পার্থক্য আলোচনা করলেই হবে। ফলাফল তুলনা করবে। স্বপরাগনের জীবের মধ্যে বৈচিত্র্যতা আসে না, বৈচিত্র্য ঠিক থাকে, ওদের মধ্যে বৈচিত্র্যতা আসে, এরকম অভিযোজন ক্ষমতা বাড়ে কমে, জীবনী শক্তি বাড়ে কমে, এইভাবে জাস্ট পরাগরেণু অপচয় হয় হয় না, এই টাইপের। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছে। তো এখানে একটা দেওয়া আছে হলো স্ত্রী স্তবক। তো ওকে, পি কিউ এর ফল দেওয়া আছে কাঁঠাল। ধরুন এটা একটা চিত্র, বি হলো ফল, চিত্রে হচ্ছে এটা একটা স্ত্রী স্তবক দেখানো হয়েছে। ফিটাস কি? ভ্রূণ, মায়ের পেটের মধ্যে যে শিশু হয় 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয়। কয় সপ্তাহ? 8 সপ্তাহ। তাহলে ফিটাস কাকে বলে? 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয়। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? জীবদেহের মধ্যে যত রাসায়নিক অ্যাক্টিভিটিস আছে, যত রাসায়নিক কাজকর্ম আছে, সব কিছু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই জন্য হরমোনকে কি বলা হয়? রাসায়নিক দুধ বলা হয়। আচ্ছা, এরপরে গ নাম্বার কোশ্চেনটা দেখো, যে উদ্দীপকে এ চিহ্নিত এর পি চিহ্নিত অংশ কিভাবে বিতে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। এটা বিষয়টা একটু বোঝায় আগে, এই চিত্রটা আমি আগে আঁকি। এই যে এখানে দেওয়া আছে হলো একটা স্ত্রী স্তবক দেওয়া আছে, স্ত্রী স্তবক দেওয়া আছে। তো স্ত্রী স্তবকের এই যেখানে এটা হলো ডিম্বক, এখানে ধরো এটা হলো কিউ, এখানে কিউ। ওকে, আর এই যে গর্ভাশয়, যেটা গর্ভাশয়, এটা হলো পি, জাস্ট এটা এখানে দেখানো হয়েছে। তো এই যেটা এটা গর্ভাশয়কে এটা ইন্ডিকেট করা হয়েছে, যেটা গর্ভাশয়, গর্ভাশয় হচ্ছে পি। আর গর্ভাশয় হচ্ছে নিষেকের পরে হলো গর্ভাশয় ফলে পরিণত হয়। তো উদ্দীপকে এ চিত্রের পি চিহ্নিত অংশ মানে গর্ভাশয় কিভাবে বিতে রূপান্তরিত হয়? বি হচ্ছে ফল।
তাহলে গর্ভাশয় কিভাবে ফলে পরিণত হয় এটার জন্য তোমাকে কি করতে হবে, নিষেকের বর্ণনা দিতে হবে, নিষেকের যে বর্ণনা। তাহলে এই যে একটু বড় করে রাখলাম, এই যে গর্ভাশয় আছে, তো এখানে নিষেক যদি হয়, নিষেক হওয়ার পরে কি হবে, এই ডিম্বকটা এটা বীজে পরিণত হবে এবং গর্ভাশয় ফলে পরিণত হবে। জাস্ট টোটাল নিষেকের বর্ণনা দেওয়া, দিয়ে এই যে এখান দিয়ে পরাগরেণু যখন নিষেকের বর্ণনা দিবে, এখানে ভ্রূণ তৈরি হবে, তারপরে সেকেন্ডারি নিউক্লিয়াসে শস্য তৈরি হবে, এই ভ্রূণ আর শস্য টোটাল ডিম্বকটা বীজে পরিণত হবে এবং গর্ভাশয় ফলে পরিণত হবে। তো এভাবে গর্ভাশয় যে ফলে পরিণত হয় এবং টোটাল গর্ভাশয় ফলে পরিণত প্রকৃত ফল, গর্ভাশয় অন্যান্য অংশ হলে অপ্রকৃত ফল, এই টাইপের কথাবার্তাটা এখানে যা সাজা বলা, এটা একটু লিখতে গেলে একটু ক্রিটিক্যাল হবে। জাস্ট আমি সহজ ভাষায় যদি বলি, এখানে তুমি নিষেকের বর্ণনা দিবা, নিষেকের বর্ণনা দেওয়ার পরে তুমি বলবা যে নিষেকের পরে, নিষেকের আগে তার ফল তৈরি হবে না, নিষেকটা হলো এরপরে ডিম্বকটা বীজে পরিণত হবে এবং গর্ভাশয়টা ফলে পরিণত হবে। জাস্ট এই যে রূপান্তরিত হইল। এই চিত্রে কিউ চিহ্নিত অংশের ক্রমবিকাশ ব্যাখ্যা করো। কিউ চিহ্নিত অংশের ক্রমবিকাশ, এই যে কিউ চিহ্নিত অংশ হলো কি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ওই যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির যে অনেকগুলো চিত্র আছে ওগুলো দিয়ে বর্ণনা দেওয়া। তো এটা হচ্ছে কি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আচ্ছা, পরে একটা প্রশ্ন, এটা ফুলের একটা চিত্র দিছে। এই যেটা হলো স্ত্রীকে, বি হচ্ছে কি, এটা স্ত্রী স্তবক, এ হচ্ছে পুংস্তবক, সি হচ্ছে পাপড়ি। তাহলে এখানে এ হলো পুংস্তবক, বি হচ্ছে স্ত্রী স্তবক, আর সি হচ্ছে কি ফুলের দল বা পাপড়ি। এখন বলছে ব্লাস্টোসিস কি, ওই যে যখন ভ্রূণটা তৈরি হয়, ভ্রূণটা যখন এই বলের মতো তৈরি হয়, তখন কি এটা হলো ওই জরায়ুর ডিম্বক নালী থেকে জরায়ুর ভিতরে প্রবেশ করে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, ব্লাস্টোসিস বলা হয়। এইচআইভিকে ঘাতক ভাইরাস বলা হয় কেন, এইচআইভিকে ঘাতক ভাইরাস কেন বলা হয়, কি কারণে বলা হয়? কারণ হচ্ছে এইচআইভি ভাইরাস যার ভিতরে আক্রমণ করছে, যার এইডস হয়েছে, তার মৃত্যু নিশ্চিত। এখন পর্যন্ত এটা চিকিৎসা আবিষ্কার হয়নি। তো এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়া মানে মৃত্যু নিশ্চিত হওয়া, এই জন্য এটাকে ঘাতক বলা হয়। আচ্ছা, উদ্দীপকে সি কিভাবে পরাগায়নে সাহায্য করে? সি হলো পাপড়ি। সি কিভাবে পরাগায়নে সাহায্য করে, এটা পাপড়ির যে অংশের দল আছে এটা একটু পড়বা। এটা বিভিন্ন রঙিন হয়, আকৃতিতে বড় হয়, সুগন্ধযুক্ত হয়। রঙিন হওয়ার কারণে এই বিভিন্ন পতঙ্গ বা প্রাণী এরা দূর থেকে দেখে আকৃষ্ট হয় এবং হচ্ছে এরা মধুগ্রন্থিযুক্ত হয়। তখন ওই মধুর লোভে পতঙ্গরা যায়, যা এভাবে পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, এ ও বি এর মিলনের ফলাফল, তো এ হচ্ছে পুংস্তবক এবং বি হচ্ছে স্ত্রীস্তবক। পুংস্তবকের মধ্যে পরাগরেণু তৈরি হয়, পুং গ্যামেট, আর বি এর মধ্যে স্ত্রী গ্যামেট তৈরি হয়। স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট একত্রিত হয়ে নিষেক হয়। নিষেকের মাধ্যমে কি হয়, এদের মধ্যে বিশেষ করে দ্বিনিষেক হয়, বীজ তৈরি হয়, বীজ থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয় এবং ফল তৈরি হয়। জাস্ট নিষেকের যে ফলাফল, তাহলে মূল কথাটা বলবো, এই নিষেকের মূল ফলাফলটা হলো, 1 নম্বর হচ্ছে বীজ তৈরি হবে, বীজ থেকে নতুন আর একটা উদ্ভিদ হবে এবং হচ্ছে কি তৈরি হবে, ফল তৈরি হবে। এই তো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো পরবর্তী সৃজনশীলটা দেখো, সেটা হচ্ছে যে চিত্র এম, এটা হলো পুংস্তবক আর এন হচ্ছে স্ত্রীস্তবক। ওকে, তো মৌলবিভাগ শক্তি কি, এটা হলো 5ম অধ্যায়ের প্রশ্ন। মৌলবিভাগ শক্তি হচ্ছে যেমন আমরা কাজ করলে আমাদের শক্তি অপচয় হয়, তাই তো, হাঁটা চলা করতেছি, শক্তি অপচয় হচ্ছে। কিন্তু আমরা যখন বিশ্রামরত অবস্থায় থাকি, একেবারে শুয়ে থাকি, তখন কিন্তু আমাদের শক্তি অপচয় হয়। এই যে আমাদের পাকস্থলী চলে, আমাদের ফুসফুস চলে, হৃৎপিণ্ড চলে, অনেক শক্তি অপচয় হয়। এই যে বিশ্রামরত অবস্থায় যে শক্তি অপচয় হয়, এটাকে বলা হয় মৌলবিভাগ শক্তি। আচ্ছা, উদ্ভিদের সালফারের অভাবজনিত লক্ষণ 5ম অধ্যায়ের প্রশ্ন। 5ম অধ্যায়ের মধ্যে দেখবা অভাবজনিত লক্ষণ আছে, সালফারের অভাবজনিত লক্ষণ একটু পরে নিলেই হলো। আচ্ছা, চিত্রে এটাও এখান থেকে জানা হচ্ছে যে একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল হবে না,
এই যে ক নাম্বার খ নাম্বার হচ্ছে একটা অধ্যায় থেকে, আবার গ নাম্বার ঘ নাম্বার হচ্ছে অন্য অধ্যায় থেকে। এই জন্য কোনো অধ্যায় বাদ দিয়ে পড়া যাবে না। এম এর মধ্যে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া, এম 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 এর মধ্যে পুং গ্যামেটের সৃষ্টি হয়। তো পুং গ্যামেট সৃষ্টির বর্ণনা দেখছো, প্রশ্ন ঘোরাফেরা ওই পুং গ্যামেট স্ত্রী গ্যামেটই আস্তে আস্তে বারবার। আচ্ছা, উদ্ভিদের জীবনচক্রে এন অংশের গুরুত্ব বিশ্লেষণ করো। এই যে এন অংশ, তো সন্তান উৎপাদনের জন্য নারীর ভূমিকা কি? মেয়েদের ভিতরে জরায়ু পেট আছে, ওই পেটের ভিতরে সন্তান হবে, পেট না থাকলে আর সন্তান হবে না। তো সেমভাবে এন অংশের গুরুত্ব, তো এন হচ্ছে কি স্ত্রীস্তবকের গর্ভাশয়, গর্ভাশয়ের মধ্যে ডিম্বক আছে, ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হবে, এরপরে ওখান থেকে বীজ হবে, ওইখান থেকে ফল হবে। তো এটার গুরুত্ব অবশ্যই আছে। যদি এটা না থাকে তাহলে বীজও হবে না, ফলও হবে না। যদি বীজ না হয় তাহলে আবার উদ্ভিদও হবে না। ফল না হলে এই যে ধান গম ভুট্টা এগুলো আমরা কই পাবো? না খেয়ে মারা যাবো সবাই। জাস্ট এটা গুরুত্ব বিশ্লেষণ করা বলা। আচ্ছা, এখানে দুইটা চিত্র আছে উদ্দীপক, ভালো করে খেয়াল করো। এই যে বোর্ড কোশ্চেনগুলো উপরে লেখা আছে, এটা আমি খেয়ালই করিনি। এই যে চট্টগ্রাম বোর্ড 25, তো এখানে হচ্ছে এইচআইভি ভাইরাস দেওয়া আছে, এ এইচআইভি ভাইরাস, আর এখানে চিত্র দেওয়া আছে বি, একটা ফুল দেওয়া আছে, এবং হচ্ছে এক্স হচ্ছে পুংস্তবক, ওয়াই হচ্ছে স্ত্রীস্তবক। ঠিক আছে, এটা হলো এক্স, এক্স হচ্ছে পুংস্তবক, ওয়াই হচ্ছে কি স্ত্রীস্তবক। ওকে, এখন বলছে নিষেক কি? তো নিষেক কি? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। ধুতরা ফুলকে কোন লিঙ্গের ফুল বলা হয়? তো ধুতরা ফুল হচ্ছে উভয় লিঙ্গ ফুল। ধুতরা ফুল কি? ধুতরা ফুলের মধ্যে পুংস্তবকও থাকে, স্ত্রীস্তবকও থাকে। এর জন্য ধুতরা ফুলকে কি কি বলা হয়? উভয় লিঙ্গ ফুল বলা হয়। ওকে, চিত্র এ দ্বারা সৃষ্ট রোগের কারণ, তাহলে এই যে চিত্র এ হলো এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের কারণ, কারণ কি? কি কারণে এইচআইভি রোগ হয়? এইচআইভি দ্বারা আক্রান্ত হয়, এইডস রোগ কি কারণে হয়? তো এইডস রোগের কারণগুলো আমরা দিয়ে দিব। শর্টকাটে একটা লাইনে কারণ যদি বলি, যার ভিতরে যে এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত আছে, কোনোভাবে হোক, কোনোভাবে এইচআইভি ভাইরাস কারো শরীরের ভিতরে ঢুকলে তাহলে সে এই রোগে আক্রান্ত হবে। এটা হলো মূল কারণ, এইচআইভি ভাইরাস যদি ভিতরে ঢুকে পড়ে। এখন এটা রক্তের মাধ্যমে হোক আর যে কোনো উপায়ে হোক। উদ্ভিদে বংশবিস্তারে এক্স ও ওয়াইয়ের ভূমিকা। এক্স হচ্ছে পুংস্তবক, ওয়াই হচ্ছে স্ত্রীস্তবক। তো পুংস্তবকের এবং স্ত্রীস্তবকের ভূমিকা কি? বংশবিস্তারে তো পুংস্তবক আর স্ত্রীস্তবক ছাড়া বংশবিস্তার হবো না। তো এটা জাস্ট বলা, পুংস্তবকের মধ্যে পুং গ্যামেট তৈরি হবে, স্ত্রীস্তবকের মধ্যে স্ত্রী গ্যামেট তৈরি হবে। এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে নিষেক হবে, নিষেকের ফলে বীজ তৈরি হবে, এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ হবে। এই পর্যায়ক্রমিকভাবে বলা যে টোটাল পদ্ধতির জন্য পুংস্তবক এবং স্ত্রীস্তবকের ভূমিকা, এটাই হলো নিষেকে ভূমিকা রাখবে, বীজ তৈরিতে ভূমিকা রাখবে, ফল উৎপাদনের ভূমিকা রাখবে। জাস্ট এভাবে প্রসেসটা বলা। নেক্সট কোশ্চেনের মধ্যে যাচ্ছি। নেক্সট এক্স হচ্ছে এই যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট, মানে এই পুং গ্যামেট স্ত্রী গ্যামেট ছাড়া আর ওই পরাগায়ন আর ওই মাঝে মাঝে ভ্রূণের বিকাশ, এই তো মোটামুটি এই চারটা টপিক। পুংস্তবক স্ত্রীস্তবক এটা বারবার, এটাই মানে 70% অংশ জুড়ে এটা, বাকি 30%। ফুল কি? ওই যে রূপান্তরিত বিটপকে ফুল বলা হয়, প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটপকে ফুল বলা হয়। দলমণ্ডল কিভাবে প্রজননে সহায়তা করে? ওই এটা একটু আগে আলোচনা করছি। আকর্ষিত রঙিন হবে, সুগন্ধিযুক্ত হবে, মধুগন্ধিযুক্ত হবে, যাতে ওই কীটপতঙ্গকে আকৃষ্ট করতে পারে। এর ফলে ওই কীটপতঙ্গ আসবে, পরাগায়ন হবে, পরাগায়ন হলে কি হবে? প্রজনন হবে, তাছাড়া তো হবে না। উদ্ভিদের পরাগায়ন না হলে তার প্রজনন হবে না। এক্স এর গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া, এই যে পুং গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করব। ফল ও বীজ সৃষ্টিতে উদ্দীপকের এক ওয়াই চিত্র এক্স এর উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। ফল ও বীজ সৃষ্টিতে, আচ্ছা দেখো, এইটা হলো স্ত্রী গ্যামেট, তাই তো? এখানে ডিম্বাণু আছে, সহকারে নিউক্লিয়াস আছে, এখান থেকে বীজ তৈরি হবে, পুরা গর্ভাশয় আছে, গর্ভাশয়টা ফলে পরিণত হবে। এখন যদি পরাগ এই যে পুং গ্যামেট যদি না আসে, পুং গ্যামেট যদি না আসে, তাহলে এখানে ডিম্বাণুর সাথে নিষেকও হবে না, জাইগোটও তৈরি হবে না, তার মানে বীজও তৈরি হবে না। আর বীজ যদি তৈরি না হয় তাহলে ফলও তৈরি হবে না। তার মানে কি? অবশ্যই ওয়াই, ওয়াই কি এক্স এর উপর নির্ভরশীল। মেয়ে মানুষ অবশ্যই ছেলে মানুষের উপর নির্ভরশীল, ছেলে মানুষ ছাড়া মেয়ে মানুষের সন্তান হবে না, এই যে এটা এখানে বলছে, সেম জিনিস। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসি, একটু ভালো করে দেখো। তো এটা হচ্ছে কে, এটা হচ্ছে কে, তার মানে হচ্ছে এটা হলো পরাগ রেণু। এল হচ্ছে পুং গ্যামেট,
এটা হলো পুং গ্যামেট, এটা হচ্ছে এম হচ্ছে স্ত্রী গ্যামেট। ঠিক আছে, স্বপরাগায়ন কাকে বলে? একই ফুলের মধ্যে বা হচ্ছে একই গাছের ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হলে সেটা হলো স্বপরাগায়ন। অমরাকে বৃক্কের সাথে কেন তুলনা করা হয়? কারণ বৃক্কের কাজ কি? নাইট্রোজেন ঘটিত বজ্রগুলা হচ্ছে দেহ থেকে নিষ্কাশন করা। অমরাও সেম, শিশুর দেহের মধ্যে নাইট্রোজেন ঘটিত বজ্রগুলা দেহ থেকে নিষ্কাশন করে দেয় অমরার মাধ্যমে, এই জন্য এটাকে বৃক্কের সাথে তুলনা করা হয়। এল সৃষ্টির প্রক্রিয়া চিহ্নিত করে চিত্রের মাধ্যমে দেখাও। এল সৃষ্টির প্রক্রিয়া, এল হচ্ছে যে পুং গ্যামেটোফাইট উৎপত্তির যে ধাপগুলা, ওই একই কোশ্চেন বারবার আসতেছে। এল ও এম এর সংযোগের পরিণতি বিশ্লেষণ করো, এল এবং এম। তারপর নিষেকের পরিণতি বিশ্লেষণ করো, এল এবং এম। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হলে নিষেক হবে, নিষেক হলে সেখানে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ থেকে বীজ তৈরি হবে, আবার এরপরে হচ্ছে গর্ভাশয়টা ফলে পরিণত হবে। জাস্ট এভাবে নিষেকের পরিণতি ব্যাখ্যা করা। ওকে, আর একটা কোশ্চেন হচ্ছে, যেমন ধরো এখানে কি দিছে, এখানে একটা চিত্র দিছে, চিত্রটা ঝাপসা, বোঝা যাচ্ছে না। এটা হলো এইচআইভি ভাইরাস, আর এইটা হচ্ছে, এটা কি, আচ্ছা আচ্ছা এটা যাই হোক, এটা ধরো এটা হলো গর্ভাশয়, এটা যে এবিসিডি ধরো, এটা দিলাম এ আর এটা দিলাম বি। ঠিক আছে, আর হলো এইচআইভি ভাইরাস। পরপরাগণ কাকে বলে? যখন একই প্রজাতির একটা গাছের ফুলের সাথে অন্য আর একটা গাছের ফুলের মধ্যে যখন পরাগায়ন হবে সেটা হচ্ছে পরপরাগণ। পুংস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন? এই যে অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে দুইটা, একটা হলো পুংস্তবক এবং স্ত্রীস্তবক। যে স্তবকগুলো সরাসরি জননে অংশগ্রহণ করে, যৌন প্রজননে অংশগ্রহণ করে, এই স্তবক দুইটাকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। যেহেতু পুংস্তবকের মধ্যে পুং গ্যামেট তৈরি হয়, এটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে, তাই এটাকে কি বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। সেমভাবে স্ত্রীস্তবকও দিতে পারতো, যেহেতু স্ত্রীস্তবকের মধ্যে ডিম্বাণু তৈরি হয়, যেটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে, যৌন জনন অংশগ্রহণ করে, তাই এই স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। তার মানে অত্যাবশ্যকীয় স্তবক কারা? যারা যৌন জনন অংশগ্রহণ করবে, এরা হচ্ছে কি অত্যাবশ্যকীয় স্তবক। আচ্ছা, চিত্র দ্বারা সংক্রমিত রোগের কারণ লক্ষণ ব্যাখ্যা করো। তাহলে হচ্ছে চিত্র হচ্ছে এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত যে রোগ, তাহলে এই এইডসের কারণ এবং লক্ষণগুলো এখানে আমরা লিখে দিব। আর উদ্ভিদের বংশ রক্ষায় উদ্ভিদের বংশ রক্ষায় এই চিত্রটার ভূমিকা আর কি। তো উদ্ভিদের বংশ রক্ষায় চিত্র ধরো এই এ এবং বি এর ভূমিকা, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের ভূমিকা। পুংস্তবকের মধ্যে পুং গ্যামেট তৈরি হবে, স্ত্রীস্তবকের মধ্যে ডিম্বাণু তৈরি হবে, এই পুং গ্যামেট এবং ডিম্বাণু মিলে নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে, সেখান থেকে আবার বীজ তৈরি হবে, বীজ থেকে আবার নতুন আর একটা উদ্ভিদ তৈরি হবে, যে বংশ রক্ষা হলো। অতএব পুংস্তবক যদি না থাকে এবং স্ত্রীস্তবক যদি না থাকে, তাহলে বংশ বিলুপ্ত হয়ে যাবে, বংশ আর রক্ষা হবে না। জাস্ট এভাবে বর্ণনা দেওয়া। ওকে, মোটামুটি হয়ে গেছে। এই ছিল আজকের মোটামুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা। তো যেগুলা মোটামুটি যে টাইপের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, এগুলো জাস্ট একটু বুঝে সুন্দর করে নোট করো। আমাদের বেসিক ক্লাসগুলো থেকে উত্তরগুলো সবগুলো একটু লিখে নোট করে প্র্যাকটিস করো। আশা করি এর ভিতর থেকে কোশ্চেন কমন পাবে, এর বাইরে আসলে সিকিউ আসার কোনো সুযোগ নেই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।